আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। অ্যান্ড হোপফুলি আমাকে শোনা যাচ্ছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু তাড়াতাড়ি বলেন, আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, চেক করে আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক আছে, একটু চেক করে নেন। ওকে, সাউন্ড ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লেকচার 14। আমরা 13 নাম্বার লেকচার পর্যন্ত করেছি, মানে দ্রাব্যতার প্রথম ক্লাস করেছি। এখন আজকে হচ্ছে দ্রাব্যতার সেকেন্ড ক্লাস। আজান দিচ্ছিল, তাই আজানটা শেষ করে আমরা শুরু করলাম। কারণ দেখা যায় যে হচ্ছে গিয়ে ক্লাসের ইন্ট্রোতে আজানের সময় আমরা একটু নর্মালি চুপ থাকি, রাইট? সো আজানটা শেষ হয়েছে, দেন আমরা স্টার্ট করছি। তো মনোযোগ দিয়ে খেয়াল করেন, আজকে হচ্ছে আমাদের দ্রাব্যতার সেকেন্ড ক্লাস, কেমন? অ্যান্ড অর্গানিকের কয় নাম্বার, সরি, আপনার কি বলে এটাকে, গুণগত রসায়নের কয় নাম্বার ক্লাস? 14 নাম্বার ক্লাস। আর দ্রাব্যতার দ্বিতীয় ক্লাস, দ্রাব্যতার দ্বিতীয় ক্লাস, দ্রাব্যতা 2, কেমন? দ্রাব্যতা 2। দ্রাব্যতার প্রথম ক্লাস না করে আসলে আজকের ক্লাস করার কোনো প্রয়োজন নাই, আগেই বলতেছি। দ্রাব্যতার প্রথম ক্লাস না করলে আজকের ক্লাস আপনি করতে পারবেন না। দ্রাব্যতার প্রথম ক্লাস অর্থাৎ লেকচার 13 অবশ্যই আগে করে আসতে হবে, দেন আমরা হচ্ছে গিয়ে লেকচার 14 স্টার্ট করব, কেমন? আমাকে বলেন তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেন আমরা স্টার্ট করব। ওকে, তাড়াতাড়ি সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন, দেন আমরা স্টার্ট করব। একটু স্টার্ট বলেন, হ্যাঁ। কি রে ভাই, লাইভ দেখা যায় না কেন? ওকে, এই এক্সাম হইলে ক্লাস হবে না এটা আপনারা কে বললো? এক্সাম হইলে ক্লাস হবে না এটা আপনারা কে বলছে? কেউ বলছে আপনারা এক্সাম হইলে ক্লাস হবে না? এটা কি কেউ আপনারা বলছে? বলেন নাই তো, তাই না? সো ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই, কেমন? ওকে, আসেন। তাহলে আমরা আজকে প্রথমে পড়বো হচ্ছে দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। আমি বারবার করে বলতেছি, গত ক্লাস যারা করেন নাই তারা আজকের ক্লাসে থাকেন না, অবশ্যই তার আগে গত ক্লাস করবেন, তারপরে আসবেন, কেমন? আগে অবশ্যই গত ক্লাস করতে হবে, তারপরে হচ্ছে কি আপনার আজকের কি করতে হবে বলেন তো? আজকের হচ্ছে গিয়ে ক্লাসটা করতে হবে, কেমন? তো আসেন আমরা স্টার্ট করে দিই। ওকে, তাহলে আসেন। সবার আগে লেখেন, দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। মানে দ্রাব্যতার উপর কার কার প্রভাব আছে আমরা গত ক্লাসে শিখছি, খেয়াল করেন। দ্রাব্যতা মানে কি? 100 গ্রামে যতটুকু দ্রব্য দেওয়া যায়, তাই না? 100 গ্রামে যতটুকু দ্রব্য দেওয়া যায়, যতটুকু দ্রব্য দিলে সম্পৃক্ত হয়, তাই না? তো দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আমরা আজকে পড়বো প্রথমেই। তাহলে এক নম্বরে আছে দ্রব্যের প্রভাব। এক নম্বরে আছে কি? দ্রব্যের প্রভাব। 2 নম্বর হচ্ছে দ্রাবকের প্রভাব। 2 নম্বর হচ্ছে দ্রাবকের প্রভাব। 3 নম্বর হচ্ছে তাপমাত্রার প্রভাব, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাপমাত্রার প্রভাব। 4 নম্বর হচ্ছে চাপের প্রভাব, যেটাকে আমরা বলবো হচ্ছে হেনরির সূত্র। চাপের প্রভাব বা হেনরির সূত্র, হেনরির সূত্র, কেমন? তাহলে খেয়াল করেন, দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। কয়টা প্রভাব আছে? 4টা প্রভাব আছে। এক হচ্ছে দ্রবের প্রভাব, 2 হচ্ছে দ্রাবকের প্রভাব, 3 হচ্ছে তাপমাত্রার প্রভাব, 4 হচ্ছে চাপের প্রভাব। আচ্ছা, একটু মনোযোগ দিতে হবে। দ্রবের প্রভাব, এটা এত বেশি ব্যাখ্যা দিব না, আমরা নরমালি বললেই হয়ে যাবে। যেমন নরমালি চিন্তা করেন, সেটা হচ্ছে পানির ভিতর যতটুকু চিনি দেওয়া যায়, মানে 100 গ্রাম পানি যতটুকু চিনি নিতে পারবে, 100 গ্রাম পানি ততটুকু ইটের কণা নিতে পারবে? পারবে না। বা ততটুকু বালু নিতে পারবে? পারবে না। কেন? কারণ আমি যখন দ্রব্য চেঞ্জ করে দিলাম, দ্রব্য চেঞ্জ করলে কি হয়ে যাবে? দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে মানে আমি যদি চিনির জায়গায় বালু নেই, চিনির জায়গায় ইটের গুঁড়া নেই, তাহলে কি দ্রাব্যতা সেম থাকবে? থাকবে না। তার মানে দ্রব্য যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। এটা 1 নম্বর কেস। 2 নম্বর, দ্রাবকের প্রভাব। এখন চিন্তা করেন, ভাই পানির ভিতরে চিনি যেরকম ভাবে গুলবে, কেরোসিনের ভিতরে কি ওইভাবে গুলবে? গুলবে না। তেলের ভিতরে কি ওইভাবে গুলবে? গুলবে না। তার মানে কি, আমি যদি দ্রাবক চেঞ্জ করি তাহলে কি হবে? দ্রাব্যতা চেঞ্জ হবে। মনোযোগ দিন, আমি যদি দ্রাবক চেঞ্জ করে দিই তাও কি হয়ে যাবে? দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। মানে পানি যতটুকু যা নিতে পারে, তেল কি ততটুকু তা নিতে পারবে? পারবে না।
কেরোসিন কি ততটুকু তা নিতে পারবে? পারবে না, তাই না? তার মানে পানির জায়গায় অন্য কিছু দিলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি লবণ বা চিনির জায়গায় অন্য কিছু দিলে কি হবে? দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 1 আর 2। এটা নিয়ে এত বেশি পড়াশোনার কিচ্ছু নাই। পড়াশোনা হচ্ছে তাপমাত্রা, এইটা নিয়ে আসলে আমাদের পড়ালেখা করতে হবে। আজকের ফুল ক্লাস আমরা তাপমাত্রার প্রভাব পড়বো। আজকের সম্পূর্ণ ক্লাস আমরা তাপমাত্রার প্রভাব পড়বো। আমাকে একটু বলেন 1 2 ডান ফার্স্ট, আমাকে একটু বলেন 1 2 ডান ফার্স্ট 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 ফার্স্ট। এরপরে আমরা বাকিগুলো স্টার্ট করব। ওকে, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। যারা কমার্সে শিফট করছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন, অগ্রিম শুভেচ্ছা। হয়তো আর দেখা হবে না আপনাদের সাথে, কোনো সমস্যা নাই। ওকে, তাড়াতাড়ি মনোযোগ দিয়েন। ডান, ডান। এরপর আসেন, তাহলে এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে তাপমাত্রার প্রভাব। সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিকটা আজকে হচ্ছে তাপমাত্রার প্রভাব। মনোযোগ দিয়েন, আজকে হচ্ছে তাপমাত্রার প্রভাব। আসেন, তাহলে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, এইটা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। এটা বুঝতে গেলে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমরা 9 10 একটু ফেরত যাব, আমরা একটু 9 10 ফেরত যাব। তারপরে হচ্ছে গিয়ে আহ ভাই আমার ক্লাসে এক্সাম রিলেটেড কথা না, আগে ক্লাস শেষ করেন তারপরে এক্সাম। ওকে, আচ্ছা আসেন মনোযোগ দিয়ে দেখেন দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এইটা জানার আগে আমাকে দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি পড়ছিলাম আমরা? হ্যাঁ পড়ছি ভাইয়া, লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ারের নীতি। ওকে, লা শাতেলিয়ার নীতি কেমন? আসেন, লা শাতেলিয়ার নীতি কি? আমরা 9 10 পড়ছি, এটা কোনো সমস্যা নেই। আমরা জানি তাপমাত্রা রিলেটেড বিক্রিয়া কয় টাইপের? 2 টাইপের। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, রাইট? একটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। ইংলিশটা শিখে রাখবেন, অবশ্যই ইংলিশটা শিখে রাখবেন। একটা হচ্ছে এক্সোথার্মিক, আর একটা হচ্ছে এন্ডোথার্মিক। ওকে, এন্ডোথার্মিক। এবার আসেন মনোযোগ দিয়ে, তাহলে এক্সোথার্মিক এইটা, এন্ডোথার্মিক এইটা, কেমন? আসেন, এখন আমরা সবাই জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ কি ভাইয়া? ডেল এইচ হচ্ছে নেগেটিভ, ডেল এইচ কি? ডেল এইচ হচ্ছে নেগেটিভ, জানি কিনা? 9 10 পড়ছি। আর তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ কি? ডেল এইচ হচ্ছে পজিটিভ। আমরা এগুলো শিখছি না? ইয়েস শিখছি। দেখেন আমরা 9 10 থাকতে এই জিনিসটা সবচেয়ে সুন্দর করে শিখছিলাম। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বামে আসে, শিখছি কিনা? তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা বামে আসবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা কই আসবে? বামে আসবে। আবার তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা কই যাবে? ডানে যাবে। সাম্যাবস্থা ডানে যাবে, শিখছি না? শিখছি। এবার আসেন, তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা কই যায়? সামনের দিকে যায়, আমরা শিখছি। তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা ডানে যায়। আর তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা কমাইলে সাম্যাবস্থা কই যায়? বামে যায়। সাম্যাবস্থা কই যায়? বামে যায়। তাহলে আসেন, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা বামে যায়, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা ডানে যায়। আবার তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা ডানে যায়, তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা কমাইলে সাম্যাবস্থা পিছনে আসে বা বামে যায়। আমরা এই জিনিসটা শিখছি। সুন্দর করে ভাইয়া, সুন্দর করে বলেন ভাইয়া। এগুলো একটু রিভিশন দেওয়াই দিলাম, কেন? কারণ আজকের ক্লাসে এটা লাগবে, বুঝছেন? আজকের ক্লাসে এই জিনিসটা লাগবে, সো একবারে রিভিশন দেওয়াই দিলাম। ওকে, ডান। এবার আসেন, আমাকে একটু বলেন ভাইয়া, এক ডান ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আজকে এই জিনিসটা বারবার লাগবে, আজকে এই জিনিসটা বারবার লাগবে, এই জিনিসটা বারবার লাগবে। বলেন এক ডান ফার্স্ট ফার্স্ট। ওকে।
তাড়াতাড়ি। লেকচার শিট কোথায় পাবো? লেকচার শিট সাথে সাথে দিয়ে দেওয়া হয়, ইউটিউবের ডেসক্রিপশনে দেখতে পাবেন। ওকে, ডান। ওকে, বুঝছি, ডান। এবার আসেন, মনোযোগ দিয়েন। সবসময় মাথায় রাখবেন যেটা, সেটা হচ্ছে একদম ক্লিয়ারলি শুনেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লবণ, হ্যাঁ, জগতের ম্যাক্সিমাম লবণ তাপ হারি প্রক্রিয়া মেনে চলে। ম্যাক্সিমাম লবণ, হ্যাঁ, তাপ হারি বিক্রিয়া মেনে চলে, তাপ হারি প্রক্রিয়া মেনে চলে, এটা দেখেন, প্রক্রিয়া মেনে চলে। ম্যাক্সিমাম লবণ তাপ হারি প্রক্রিয়া মেনে চলে, এই কথাটার মানে কি? দেখেন, আপনি যখন একটা লবণ রে ভাঙতেছেন, একটা লবণ রে ভাঙতেছেন, ভাঙতে গেলে কি লাগে? হিট দিতে হয় না? দেখেন, দ্রাব্যতা মানে কি বলেন তো? দ্রাব্যতা মানে হচ্ছে এই যে লবণটা, লবণটা তো আস্তে আছে, দেখেন লবণটা কি ফুললি আছে না? লবণটা কিন্তু আস্তে আছে। আপনি যখন ওরে পানির ভিতরে চুবাচ্ছেন, মানে আপনি যখন ওরে পানির ভিতরে দিচ্ছেন, তার মানে এই লবণটা কি ভেঙে যাবে না? মানে এই লবণটা কি গুঁড়া গুঁড়া হয়ে যাবে, একদম কণা কণা হয়ে যাবে, তাই না? গুলে যাবে পুরোপুরি। তার মানে লবণ যে ভাঙতেছে, ভাঙে কখন বলেন তো? একটা জিনিস ভাঙে কখন? ভাঙে যখন ওরে হিট দেওয়া হয়। ভাঙে যখন ওকে যখন কি করা হয়? হিট দেওয়া হয়, মানে ও ভেঙে যাবে। তার মানে এই লবণটা ভেঙে যাবে কখন? যখন এখানে হিট দেওয়া হয়, তাই না? হিট দেওয়া হয়। হিট দেওয়া হয় মানে কি বলেন তো? হিট দেওয়া মানে কি? তাপহারী প্রসেস না? হিট দেওয়া হচ্ছে মানে কি? ও শক্তিটা শোষণ করবে। এই লবণটা কি করবে? লবণটা হিট শোষণ করবে, লবণটা হিট শোষণ করবে। এভাবে কনসেপ্টটা চিন্তা করেন। তাহলে লবণকে হিট দেওয়া হচ্ছে, লবণ কি করবে? হিট শোষণ করবে। হিট শোষণ করা মানে কোন প্রসেস? তাপহারী প্রসেস না? ইয়েস। তার মানে মাথায় রাখবেন, ম্যাক্সিমাম লবণ তাপহারী প্রক্রিয়া মেনে চলে। যদি ম্যাক্সিমাম লবণ তাপহারী প্রক্রিয়া মেনে চলে, আমরা এই কথাটা বলতে পারি, ম্যাক্সিমাম লবণ তাপহারী প্রক্রিয়া মেনে চলে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তাপমাত্রা বাড়াইলে কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। আর তাপমাত্রা কমাইলে পিছনের দিকে যাবে। বোঝা গেছে? তাপমাত্রা বাড়াইলে কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। তাপমাত্রা কমাইলে কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে। তার মানে লবণ ভাঙা, লবণ ভাঙা, লবণ ভাঙা কোন প্রসেস? তাপহারী প্রসেস। তাপমাত্রা বাড়াইলে কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। তাপমাত্রা কমাইলে পিছনের দিকে যাবে। এবার মনোযোগ দিয়েন, আমি কি একটা কথা বলতে পারি না? তাপমাত্রা বাড়াইলে সামনের দিকে যাচ্ছে, এই কথাটা মানে কি? লবণ বেশি করে ভাঙতেছে। লবণ বেশি করে ভাঙতেছে মানে আমি যত হিট দিচ্ছি ও তত হিট শোষণ করতেছে, তত ভেঙে যাচ্ছে। তার মানে লবণ বেশি ভাঙতেছে, লবণ বেশি ভাঙতেছে। লবণ বেশি ভাঙতেছে মানে কি? লবণ বেশি ভাঙতেছে, লবণ বেশি ভাঙতেছে মানে কি? ওর দ্রাব্যতা বাড়তেছে, রাইট? তার মানে দ্রাব্যতা বাড়তেছে। একটা আরেকটার সাথে রিলেটেড, মনোযোগ দিয়েন। আর তাপমাত্রা কমাইলে কি? পিছনে যাচ্ছে মানে কি? লবণ কম ভাঙতেছে, লবণ কম ভাঙতেছে, তার মানে দ্রাব্যতা কমতেছে। যেমন দ্রাব্যতা কমতেছে। তাহলে আসেন, তাহলে তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। সামনের দিকে যাওয়া মানে কি? দ্রাব্যতা বেশি। আর পিছনের দিকে যাওয়া মানে কি? দ্রাব্যতা কম। তাহলে একটা কথা বলতে পারি, ম্যাক্সিমাম কেসে কি হবে? লেখেন, ম্যাক্সিমাম কেসে, ম্যাক্সিমাম কেসে তাপমাত্রা দ্রাব্যতার সমানুপাতিক হবে। তাপমাত্রা দ্রাব্যতার সমানুপাতিক হবে। তার মানে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কি হবে? বাড়বে। তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমবে। তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়বে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমবে। দ্রাব্যতা মানে এস। দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে এস। পুরাটা লা-শাতেলিয়ার নীতির উপর ডিপেন্ডেন্ট। আমরা লা-শাতেলির নীতি পড়ছি না 9-10-এ? ওইটা বুঝলে এটা বুঝে যাবেন। তাহলে ম্যাক্সিমাম লবণের ক্ষেত্রে কি দেখা যাবে? তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়তেছে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমতেছে। ম্যাক্সিমাম লবণের ক্ষেত্রে এটা হবে, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে। তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে। তার মানে তাপমাত্রা আর দ্রাব্যতা পরস্পরের কি হবে? সমানুপাতিক হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আমাকে একটু বলেন ভাইয়া, 2 ডান ফার্স্ট বলেন, 2 ডান ফার্স্ট, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলেন। 2 ডান ফার্স্ট 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 ফার্স্ট। কোনগুলা মেনে চলে না উদাহরণ দেন। এই থামেন,
একটু পরে দিব। কোনগুলা মেনে চলে না উদাহরণ দেন, একটু টাইম দেন, টাইম দেন, বলতে দেন। ওকে, ডান ডান। আসেন তারপর মনোযোগ দিয়ে এবার আসেন আমরা একটু ব্যতিক্রম জিনিস পড়ব। ভাইয়া ব্যতিক্রম জিনিস, আচ্ছা একজনে বলছে কোনগুলা মেনে চলে না উদাহরণ দেন, আসেন আপনারা দেখাই। এই দেখেন এখানে ম্যাক্সিমাম লবণের দ্রাব্যতার সাথে তাপমাত্রা সম্পর্ক দেওয়া আছে। ম্যাক্সিমাম লবণের দ্রাব্যতার সাথে তাপমাত্রা সম্পর্ক দেওয়া আছে, ভালো করে তাকান। ম্যাক্সিমাম লবণের একটু বুঝেন, দেখেন দেখা যায় কি লবণগুলোর তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি দেখেন তো আস্তে আস্তে বাড়তেছে। দেখেন যেই গ্রাফগুলো দেখবেন এরকম, এদের দ্রাব্যতা কি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে। দেখেন ম্যাক্সিমামের এই গ্রাফ কিন্তু উপরের দিকে উঠতেছে। দেখেন ম্যাক্সিমামের গ্রাফ কি উঠতেছে, উপরের দিকে উঠতেছে। মানে কি এদের দ্রাব্যতা তাপমাত্রার সাথে সাথে বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়াইলে এদের দ্রাব্যতা বৃদ্ধি পায়। গ্রাফগুলো দেখেন সব উপরের দিকে। যারা নিচের দিকে তাদের তাপমাত্রার সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায়। আসেন আমরা উদাহরণ নিয়ে নেই। উদাহরণ নিয়ে নেই এই জায়গায় সুন্দর মতো, এটা খুব ভালো করে খেয়াল করবেন। ব্যতিক্রম কে? সেরিয়াম সালফেট। সেরিয়াম সালফেট, ওই যে এই যে দেখেন Ce2SO4 সেরিয়াম সালফেট। এই যে সুন্দর করে উদাহরণটা নোট করে ফেলেন, সুন্দর করে উদাহরণ নোট করে ফেলেন। তারপরে এই জায়গায় আর কি আছে নিচে নামে, এই যে দেখেন অ্যামোনিয়া। এই যে দেখেন অ্যামোনিয়া, অ্যামোনিয়া রিলেটেড যে লবণ, ওকে অ্যামোনিয়া। এই যে এই দুইটা উদাহরণ যে দেওয়া আছে আপনার এখানে, আপনি কি করবেন সুন্দর করে নোট করে রাখবেন। কি এদের কি এই এই দেখেন এদের কি হচ্ছে, এদের তাপমাত্রার সাথে সাথে গ্রাফগুলো কিন্তু নিচের দিকে নামতেছে। তাপমাত্রার সাথে সাথে গ্রাফগুলো নিচের দিকে নামতেছে। সুন্দর করে উদাহরণ নিয়ে রাখেন। এটা দেখবেন হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এ এমসিকিউতে আসে, ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে আসে। আপনি এভাবে চিন্তা করেন, গ্লুকোজের কথা চিন্তা করেন, গ্লুকোজ রে পানিতে দেন দেখবেন পানি ঠান্ডা হয়ে গেছে। আবার চিন্তা করেন চুন রে পানিতে দেন দেখবেন পানি গরম হয়ে গেছে। মানে ব্যাপারটা বুঝছেন, যেই সমস্ত দ্রবরা পানিতে দিলে ঠান্ডা হয়ে যায় ওরা কি তাপহারী প্রসেস মেনটেন করবে, যারা পানিতে দিলে গরম হয়ে যায় ওরা কি তাপ উৎপাদী প্রসেস মেনটেন করবে। কমন সেন্স। ওকে, তাহলে দেখেন সেরিয়াম সালফেট অ্যামোনিয়া, সেরিয়াম সালফেট অ্যামোনিয়া, এরা কি তাপমাত্রার সাথে সাথে এদের দ্রাব্যতা কি হয়ে যায়, তাপমাত্রার সাথে সাথে এদের দ্রাব্যতা হ্রাস পায়। তাপমাত্রা বাড়াচ্ছেন বাট এদের দ্রাব্যতা কি পাবে, হ্রাস পাবে। কেন? কারণ এরা কি তাপ উৎপাদী প্রসেস মেনে চলে, তাপ উৎপাদী প্রসেস মেনে চলে, তাপ উৎপাদী প্রসেস মেনে চলে, তাপ উৎপাদী প্রসেস মেনে চলে। তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পাবে, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পাবে। কেমন? দুইটা উদাহরণ সুন্দর করে নোট করুন। এবার আসেন হচ্ছে পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি ব্যতিক্রম, ওইটা পড়ুন। এটা হচ্ছে পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ সুপার ইম্পর্টেন্ট। এন্ড এটা ব্যতিক্রম। এটা কি ব্যতিক্রম? আসলে ব্যতিক্রম না, মানে আমাদের রেগুলার ট্রেন্ডের বাইরে। কিরকম? আসেন এই যৌগটা আমরা এটার জন্য একটা উদাহরণ নিব, সেটা হচ্ছে গ্লুবার লবণ। কার লবণ? গ্লুবার লবণ। গ্লুবার লবণ, গ্লুবার লবণ মানে কি? গ্লুবার লবণ মানে হচ্ছে Na2SO4 সাথে 10 অণু পানি। ওই যে আমরা ছোটবেলায় দেখছি না তুতে পড়ছিলাম না, মনে আছে? কপার সালফেট আর 5 অণু পানি, এরকম পড়ছিলাম আমরা ছোটবেলায়, এরকম। তো এই দেখেন এটাকে আমরা বলি হচ্ছে গ্লুবার লবণ। কি বলি এটাকে? গ্লুবার লবণ। গ্লুবার লবণের ক্ষেত্রে কি হয় মনোযোগ দিন। গ্লোবাল লবণের ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা একটু ভালো করে দেখি, গ্লোবাল লবণের ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা একটু ভালো করে দেখি, এক সেকেন্ড, গ্লোবাল লবণের ক্ষেত্রে গ্রাফটা একটু ভালো করে দেখেন। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয় মনোযোগ দিন, তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে, তাপমাত্রা বাড়লে কি হবে? দ্রাব্যতা বাড়বে। ম্যাক্সিমাম কেসে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কি হয়? বাড়বে। ঠিক একটা পয়েন্টে যাওয়ার পর তাপমাত্রা বাড়াইলে দেখা যায় দ্রাব্যতা উল্টা কমতেছে। মানে নরমালি কি এটা তাপমাত্রা, হ্যাঁ তাপমাত্রা, এটা তাপমাত্রা, এটা তাপমাত্রা, আর এটা হচ্ছে দ্রাব্যতা। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে দ্রাব্যতা। তাহলে খেয়াল করেন তাপমাত্রা বাড়াইলে কি হবে? দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তেছে। তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে দ্রাব্যতা বাড়তেছে। ঠিক একটা পয়েন্টে যাওয়ার পর দেখা যায় তাপমাত্রা বাড়াচ্ছেন বাট দ্রাব্যতা বাড়তেছে না। দেখেন তাপমাত্রা কিন্তু বাড়তেছে বাট দ্রাব্যতা কি হচ্ছে? ফল করছে। দ্রাব্যতা ফল করছে। তাহলে এটার কাহিনীটা কি? এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসে, বুঝছেন? তাহলে দেখেন তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, ওকে, বাট একটা টাইমের পরে তাপমাত্রা বাড়াচ্ছেন বাট দ্রাব্যতা ফল করছে। কেন 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 এটা হইলো কেন? আচ্ছা, প্রথম কথা বলি, আপনি অলরেডি একটা জিনিস বুঝে গেছেন যে ভাইয়া তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, তার মানে কি? এটা এন্ডোথার্মিক প্রসেস মেনটেন করতেছে, মানে তাপহারী মানে কি? তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়বে, ওকে। ঠিক একটা পয়েন্টে যাওয়ার পর তাপমাত্রা বাড়াচ্ছেন বাট দ্রাব্যতা কমে যাচ্ছে, তার মানে কি? এটা এক্সোথার্মিক মেনটেন করতেছে। তাপমাত্রা বাড়াচ্ছেন বাট দ্রাব্যতা
কমতেছে, তার মানে কি এটা তাপ উৎপাদী হয়ে গেছে, এটা তাপ উৎপাদী মানে কি এক্সোথার্মিক মেনটেন করতেছে। দেখেন তাপমাত্রা বাড়াচ্ছেন, দ্রাব্যতা বাড়তেছে, তার মানে কি এটা এন্ডোথার্মিক। তাপমাত্রা বাড়াচ্ছেন বাট দ্রাব্যতা কমতেছে, তার মানে কি এটা এক্সোথার্মিক, রাইট? ওকে, তাহলে ভাই আসলে কাহিনীটা কি হয় ইজি করে দিই। দেখেন আমরা কোন লবণ নিয়ে কাজ করতেছিলাম, আমরা কাজ করতেছি ভাই সোডিয়াম সালফেট আর 10 অণু পানি। দেখা যায় যে এই যে ঠিক এই পর্যন্ত আসলে সোডিয়াম সালফেট আর 10 অণু পানিই থাকে, কি থাকে 10 অণু পানি থাকে। ঠিক এই পয়েন্টে আসার পর, এই পয়েন্টে আসার পর দেখা যায় 10 অণু পানি পুরাপুরি চলে গেছে, 10 অণু পানি পুরাপুরি ভেঙে গেছে, 10 অণু পানি পুরাপুরি ভেঙে গেছে, 10 অণু পানি পুরাপুরি ভেঙে গেছে। এরপরে এখানে কি থাকে, এখানে শুধুমাত্র সোডিয়াম সালফেট থাকে, এখানে শুধুমাত্র কি থাকে সোডিয়াম সালফেট থাকে। এন্ড সোডিয়াম সালফেট আসলে তাপ উৎপাদী মেনটেন করে, সোডিয়াম সালফেট আসলে কি করে তাপ উৎপাদী মেনটেন করে। তাই দেখা যায় কি এই পয়েন্টের পরে তাপমাত্রা যতই দেন তাপমাত্রা কি হয় হ্রাস পায়, যতই দেন তাপমাত্রা দ্রাব্যতা কি হবে হ্রাস পাবে। বুঝা গেছে? তার মানে আরেকবার বলি, সোডিয়াম সালফেট 10 অণু পানি মানে কি গ্লোবাল লবণ। গ্লোবাল লবণের ক্ষেত্রে দেখা যায় ঠিক এক টেম্পারেচার বাড়াইলে দ্রাব্যতা বাড়তেছে, একটা টাইম পরে টেম্পারেচার আপনি বাড়াচ্ছেন বাট দ্রাব্যতা আর বাড়তেছে না, দ্রাব্যতা কি হচ্ছে ফল করতেছে, দ্রাব্যতা কি করতেছে দ্রাব্যতা ফল করতেছে। বুঝা গেছে? ওকে, তাহলে দ্রাব্যতা যদি ফল করে কেন করলো, কারণ যেই পর্যন্ত তাপমাত্রার সাথে সাথে দ্রাব্যতা বাড়ছে ওইটা কি প্রসেস এন্ডোথার্মিক প্রসেস, মানে তাপহারী প্রসেস। ঠিক যেই টাইমের পরে তাপমাত্রা বাড়তেছে আর দ্রাব্যতা ফল করতেছে ওইটা কি প্রসেস, ওইটা এক্সোথার্মিক প্রসেস। ওইটা কি প্রসেস, ওইটা এক্সোথার্মিক প্রসেস। কেমন? ওকে, এন্ড খেয়াল করেন প্রথমে 10 অণু পানি ছিল, এই টাইমের পরে মানে এই টেম্পারেচারটার পরে ওই 10 অণু পানি নাই, তখন এটা কি হয়ে গেছে এক্সোথার্মিক হয়ে গেছে। আচ্ছা, ঠিক যেই টেম্পারেচারে যাওয়ার পরে দ্রাব্যতা ফল করা শুরু করছে ওই টেম্পারেচারটাকে আমরা বলবো হচ্ছে, ওই টেম্পারেচারটাকে আমরা বলবো হচ্ছে পরিবৃত্ত তাপমাত্রা। কি বলবো? পরিবৃত্ত তাপমাত্রা, পরিবৃত্ত তাপমাত্রা। গ্লোবাল লবণের জন্য এই পরিবৃত্ত তাপমাত্রার ভ্যালু কত? 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এক এক বইয়ে এক একটা লেখা থাকে, কোনো কোনো বইয়ে 32.8 ডিগ্রি লেখা থাকে। বইয়ে যেটা আছে আমরা ওইটাই পড়বো, সমস্যার কোনো কারণ নাই। তো আমাকে একটু বলেন ভাইয়া 3 ডান, ফাস্ট 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 বলেন 3 ডান। এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে, ইদানিং এটা পরীক্ষায় আসতেছে, খুবই ইম্পর্টেন্ট এটা কনসেপ্ট। গ্লোবাল লবণের তাপমাত্রার সাথে দ্রাব্যতার যে চেঞ্জটা, এটা পরীক্ষায় ইদানিং আসতেছে, সো এটা স্কিপ করা যাবে না, খুবই ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, আমার মনে হয় ঠিকঠাক আছে। ওকে ওকে, ডান ডান। এরপর তারপর ভাইয়া পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, দেখেন পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, পরীক্ষার খাতায় আপনাকে লিখে দিয়ে আসতে হবে কিনা, পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে কিনা? ইয়েস, পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে। আসেন দেখেন, সোডিয়াম সালফেট 10 অণু পানি, এই যৌগটার ক্ষেত্রে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, মানে ওই দিকটাকে বললাম না পরিবৃত্ত তাপমাত্রা, কি বললাম পরিবৃত্ত তাপমাত্রা, পরিবৃত্ত তাপমাত্রা। সোডিয়াম সালফেট 10 অণু পানি মানে কি আমাদের গ্লোবাল লবণ, এই যৌগটার ক্ষেত্রে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে পরিবৃত্ত তাপমাত্রা পর্যন্ত দ্রাব্যতা বৃদ্ধি পায়। এই দেখেন দ্রাব্যতা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কারণ সোডিয়াম সালফেট 10 অণু পানি এর ক্ষেত্রে পানিতে দ্রবীভূত হওয়ার সময় বিয়োজন প্রক্রিয়াটি মানে এই যে ভাঙার প্রক্রিয়াটি কি প্রসেস, তাপহারী প্রসেস। কি হয় তাপহারী, আমরা বলছি না একটু আগে বিয়োজন প্রক্রিয়া, যে কোনো কিছু ভাঙতেছে, যে কোনো কিছু বিয়োজিত হচ্ছে, কোন প্রক্রিয়া হবে তাপহারী প্রসেস হবে, রাইট তাপহারী প্রসেস। কিন্তু 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম সালফেট নিরোদিত হয়ে সোডিয়াম সালফেটে পরিণত হয়, মানে কি ওই যে পানিটা চলে যায়, নিরোদিত মানে কি পানি চলে যাওয়া, নিরোদিত মানে কি নিরোদিত মানে পানি চলে যাওয়া, এই যে নিরোদিত, নিরোদিত মানে কি পানি চলে যাওয়া। ওকে, পানি চলে যাওয়া, তাহলে সোডিয়াম সালফেট আর 10 অণু পানি নিরোদিত সোডিয়াম সালফেটে পরিণত হয়, মানে কি
পানি চলে যাওয়া, পানি চলে গেছে, সোডিয়াম সালফেটে পরিণত হয়েছে। যখন বিয়োজন প্রক্রিয়াটি, তখন বিয়োজন প্রক্রিয়াটি তাপ উৎপাদী, এটা তখন হবে, হ্যাঁ যখন না, এটা তখন বিয়োজন প্রক্রিয়াটি কি হবে, তাপ উৎপাদী হবে। কি হবে, তাপ উৎপাদী হবে। দেখেন, তাপ উৎপাদী হবে। ফলে 32°C তাপমাত্রার বেশি হলে দ্রাব্যতা হ্রাস পায়, মানে তাপমাত্রা বাড়তেছে বাট দ্রাব্যতা কি করতেছে, ফল করতেছে। দেখেন, তাপমাত্রা বাড়তেছে বাট দ্রাব্যতা কি করলো, দ্রাব্যতা ফল করলো। দ্রাব্যতা কি করলো, ফল করলো। ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে দ্রাব্যতা বাড়ছে, এই মোমেন্টে যাওয়ার পর কি হয়েছে, দ্রাব্যতা হ্রাস পাইছে। বুঝা গেছে? এন্ড এই টেম্পারেচারটাকে কি বলা হবে, পরিবৃত্ত তাপমাত্রা। পরিবৃত্ত তাপমাত্রা। এটা কোন জায়গায় আসছে বলেন তো? এটা যশোর বোর্ডে আসছে। যশোর বোর্ড মানে সবচেয়ে কঠিন প্রশ্ন যে জায়গায় হয়। যশোর বোর্ড মানে কঠিন প্রশ্নের ফ্যাক্টরি। বুঝছেন? আপনারা যারা যশোর বোর্ডে আছেন তাদের জন্য আমরা বেদনা জানাচ্ছি। ওকে, বেদনা জানাচ্ছি। আসেন আমরা একটা সৃজনশীল সলভ করি। যশোর বোর্ডের যে স্টুডেন্টরা আমাদের ক্লাস করতেছে তাদের জন্য আমরা অগ্রিম বেদনা জানাচ্ছি। যশোর বোর্ড একটু প্রশ্ন কঠিন করে, মানে একটু পেঁচায় দেয়, বুঝছেন, একটু পেঁচায় দেয়। আসেন, ইদানিং অন্যান্য বোর্ডও প্র্যাকটিস করতেছে এগুলা, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, এরাও কঠিন প্রশ্ন করে, বুঝছেন। ইভেন এই বছর ঢাকা বোর্ডও কঠিন প্রশ্ন করছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। আমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট, ঢাকা বোর্ড এত কঠিন প্রশ্ন নর্মালি করে না, বাট এইবার পেঁচাইছে, হুদাই পেঁচাইছে, বুঝছেন। তো যশোর বোর্ড অলওয়েজ পেঁচায়, এবার আবার যশোর বোর্ড ভালো কাজ করছে, যশোর বোর্ড এবার পেঁচায় নাই। দেখেন, যশোর বোর্ড 23-এর প্রশ্ন কি বলছে, উদ্দীপকের ACD রেখার বক্রতার কারণ বিশ্লেষণ করো। দেখেন, এই যে দেখেন এ কোনটা, দেখেন এই যে মনোযোগ দিয়েন, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে। দেখেন, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে, তার মানে এ কি রেগুলার, এ কি এক্সোথার্মিক, এ কি বলেন তো, এক্সোথার্মিক রেগুলার, সরি ভুল বলছি, এ কি এন্ডোথার্মিক, মানে কি তাপ হারি, এটা কি এ হচ্ছে এন্ডোথার্মিক মানে তাপ হারি। কেমন? ওকে। এরপর সি কি হচ্ছে, দেখেন সি, এই দেখেন তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমতেছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি হচ্ছে, কমতেছে, নিচের দিকে, গ্রাফটা কি ওই দিকে গেছে, নিচের দিকে। তারপরে এটা কি এক্সোথার্মিক, এটা কি, এটা হচ্ছে এক্সোথার্মিক মানে তাপ উৎপাদী হইলে কি হয়, তাপমাত্রা বাড়ার সাথে দ্রাব্যতা কমে যায়। আচ্ছা, এবার ডি রেখা কোনটা, দেখেন তো ডি রেখা কোনটা, ডি রেখা হচ্ছে এইটা, এই যে বাড়লো, বাইরে গিয়ে আবার কি হয়েছে, কমছে, বাড়ছে, বাইরে আবার কমে গেছে, দ্রাব্যতা আবার কি হয়েছে, বাইরে আবার কমে গেছে, দ্রাব্যতা বাইরে আবার কি হয়েছে, কমে গেছে। বুঝা গেছে? তার মানে এই মাত্র আমরা যেটা বললাম সেটা কি আমাদের সোডিয়াম মানে গ্লুবার সল্ট। এটা কোনটা আমাদের, এটা হচ্ছে আমাদের নান আদার দেন গ্লুবার সল্ট, এটা হচ্ছে গ্লুবার লবণ, গ্লুবার লবণ। কেমন? তাহলে এ কি, এ হচ্ছে এন্ডোথার্মিক, সি কি, সি হচ্ছে এক্সোথার্মিক, আর ডি কি, ডি হচ্ছে কি আমাদের গ্লোবাল সল্ট। মানে আমরা যেটা দেখলাম কি, একটা টেম্পারেচার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এরপরে দ্রাব্যতা কি হয়ে যাবে বলেন তো, তাপমাত্রা বাড়াইলেও দ্রাব্যতা কমে যাবে, তাপমাত্রা বাড়াইলেও দ্রাব্যতা কমে যাবে। এই যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন, এখানে ব্যাখ্যাটা লেখা আছে। পরীক্ষার খাতায় আপনি কিভাবে লিখবেন, এইভাবে লিখবেন, ব্যাখ্যা ভাইয়া লিখে দিছি। পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, হ্যাঁ পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, কেমন, পরীক্ষার খাতায় কিভাবে লিখবো এটা ভাইয়া এখানে লিখে দিছি। বুঝা গেছে? সো এটা হচ্ছে পরীক্ষার খাতার কনসেপ্ট। এবার আসেন, আমাকে একটু বলেন তো ভাইয়া, সিকিউ ডান বলেন, সিকিউ ডান বলেন, সিকিউ ডান, সিকিউ ডান বলেন, সিকিউ ডান, ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি বলেন সিকিউ ডান। ফার্স্ট। এরপর আমরা হচ্ছে গিয়ে এটার ম্যাথ করব, এটার ম্যাথ হচ্ছে সবচেয়ে সেরা ম্যাথ, এটার ম্যাথ হচ্ছে একটু মাথা গরম করে দিবে আপনার। ওকে, একটু মাথা গরম করে দিবে, মাথা গরম করে দিবে মানে কি, মানে আচ্ছা আপনার কিছু পড়ালেখা আছে এখানে। কেমন? ওকে, আসুন। আচ্ছা, একটা ইকুয়েশন জেনে রাখেন, এটা আপাতত লাগবে না, এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য লাগে, আমি একটু লিখে দিছি। দেখেন, দ্রাব্যতা ভার্সেস তাপমাত্রা, দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্ক কি, বুঝছেন? দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্ক যদি কেউ জিজ্ঞাসা করে তখন এটা দিবেন, দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্ক যদি জিজ্ঞাসা করে তখন এটা দিবেন। এই যে ln A মাইনাস del H বাই R ইন্টু 1/T। দেখেন,
ln s, s মানে কি এখানে দ্রাব্যতা, এ কি, এ হচ্ছে আরেনিয়াসের কনস্ট্যান্ট, আপনার বুঝার দরকার নেই, পরে শিখেন। এ হচ্ছে আরেনিয়াসের ধ্রুবক। এটা আমরা এখন পারবো না, মানে এটা পরে শিখবো আর কি, চ্যাপ্টার 4 এ শিখবো আরেনিয়াসের কনস্ট্যান্ট। আর ডেল এইচ কি, ডেল এইচ হচ্ছে ওই যে আমার ডেল এইচ মানে কি এনথালপি, রাইট, ডেল এইচ মানে কি এনথালপি। আর কি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আপনার এখন চিনার দরকার নাই, আপনি এটা নোট করে রাখেন, নোট করে রাখেন, চিনার দরকার নাই। টি হচ্ছে তাপমাত্রা, টি হচ্ছে তাপমাত্রা, চিনে রাখেন, নোট করা মানে জাস্ট নোট থাকবে খাতার ভিতরে, এটা পারার দরকার নাই। ln s ইকুয়াল ln a মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t। এই যে এইটা হচ্ছে আসলে আপনাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটা নোট করে রাখেন, পারার দরকার নাই, বুঝার দরকার নাই, লাগবেই না। এই ইকুয়েশন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যারা পরীক্ষা দিবে তাদের জন্য পড়াই, বাট আপনাদেরকে লেখায় রাখলাম, এটা লিখে রাখেন, বুঝার দরকার নেই। এখন চ্যাপ্টার 2 তে এটার কোনো কাজ নাই, এটা আমরা চ্যাপ্টার 4 এ গিয়ে এটা রিলেট করে পড়বো আরএনএস এর ইকুয়েশনের সাথে। চ্যাপ্টার 4 এ আপনাদের পড়ালেখা আছে, তো এটা সুন্দর করে একটু নোট করে রাখবেন, জাস্ট নোট, জাস্ট নোট, বুঝার দরকার নাই, জাস্ট নোট। কেমনে আসলে এই ইকুয়েশন, কিভাবে কি করে দরকার নেই আপনার, জাস্ট নোট করবেন। জাস্ট জেনে রাখেন এস মানে কি দ্রাব্যতা, এ মানে আরএনএসের কনস্ট্যান্ট, ডেল এইচ মানে এনথালপি, আর কি, আর হচ্ছে কি আমাদের মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা। আমি লিখে দিছি, আপনি এই বক্সটা লিখে রাখেন। একটু বলেন ভাইয়া বক্স ডান ফার্স্ট, বলেন বক্স ডান ফার্স্ট, বলেন বক্স ডান। তাড়াতাড়ি। ওকে, এটা সুন্দর করে নোট করবেন ভাই, যে ঠান্ডা লাগছে। আসেন এই প্রশ্নটা একটু ট্রাই করেন, দেখি কে পারবেন বলেন তো, ট্রাই করেন, ট্রাই করেন, না পারলে সমস্যা নেই। দ্য সলিউবিলিটি অফ এ সলিউট ইন ওয়াটার, মানে একটা দ্রবের, দেখেন একটা দ্রবের দ্রাব্যতা, মানে দ্য সলিউবিলিটি অফ এ সলিউট, মানে একটা দ্রবের দ্রাব্যতা, ইন ওয়াটার মানে পানির ভিতরে একটা দ্রবের দ্রাব্যতা। ওকে, আচ্ছা, ভ্যারিস মানে চেঞ্জ হয় উইথ টেম্পারেচার, টেম্পারেচারের সাথে সাথে কি হয়, চেঞ্জ হয়, অ্যাজ ফলোস মানে এই যে এই ইকুয়েশনটা দিয়ে চেঞ্জ হয়, মানে এই ইকুয়েশন অনুযায়ী। ফর হুইচ অফ দ্য ফলোইং সলিউট, মানে এই নিচের কোন দ্রবের জন্য, নিচের কোন দ্রবের জন্য, নিচের কোন লবণের জন্য, নিচের কোন দ্রবের জন্য এলএনএস ভার্সেস 1/t, মানে এলএনএস ভার্সেস 1/t, এই যে এই গ্রাফটা এলএনএস ভার্সেস 1/t, এলএনএস ভার্সেস 1/t, when del H represent the enthalpy of solution, del H কি রিপ্রেজেন্ট করে, enthalpy of solution, for which of the following solution lns versus 1/t plot is, মানে এটা কি হবে। আচ্ছা এটা পারবেন না আপনি, এটা পারবেন না আপনি, দেখে রাখেন এটা। আচ্ছা এটা বলে রাখি, এটা একটু বলে দিই, হ্যাঁ এটা উইকলি 5 এ দিব, উইকলি 5 এ দিব এটা, হ্যাঁ উইকলি 5 এ দিব এটা, সেম প্রশ্নটা উইকলি 5 এ তুইলা দিব। ট্রাই করবেন একবার, ট্রাই করবেন, ট্রাই করেন, এটা একদম উইকলি 5 এ আমি তুলে দিব, উইকলি 5 এ তুলে দিব, বলে দিলাম, এই প্রশ্ন ফাঁস করে দিলাম, উইকলি 5 এ এটা তুলে দিব। একজনে বলছে এ, একজনে বলেছে এ, ভাই না পারলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, পারতে হবে, কিছু কঠিন প্রশ্ন পারতে হবে, কোনো কথা নাই। ট্রাই করেন, দেখেন আমার কষ্টটা কোন জায়গায়, আপনারা একটা কঠিন প্রশ্ন চেষ্টা করতে চান না। একজনে বলছে এ, ওয়েল ট্রাইড। ওকে, দেখেন আসলে এখানে কি বলছে, এলএনএস ভার্সেস 1/t এর গ্রাফটা কেমন হওয়া উচিত দেখেন তো। এলএনএস ভার্সেস 1/t এর গ্রাফটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, আসেন। এলএনএস ভার্সেস 1/t এর গ্রাফটা নিয়ে আমরা একটু কথা বলি, আসেন।
ভাই আপনি না মাত্র বললেন জাস্ট নোট, জাস্ট নোট। হ্যাঁ আমি তো বলছি রে ভাই জাস্ট নোট, কিন্তু আপনি একটা জিনিস শিখলে কি আপনার লস আছে ভাই? ln a মাইনাস ডেল এইচ বাই আর 1/t। খেয়াল করেন তো গ্রাফটা কেমন হওয়া উচিত। দেখেন এইটা যদি আমার y হয়, এইটা যদি আমার x হয়, দেখেন তো এটা y, এটা আমার x, তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা একটু মনোযোগ দিন। হ্যাঁ একটু মনোযোগ দিন, দেখেন তো y ইকুয়াল, আচ্ছা এই জিনিসটাকে একটু আরেকবার লিখি, ln s, এই সাইডটাকে এই সাইডে লিখলাম, দেখেন তো এটা এইভাবে লেখা যায় কিনা, y x y ইকুয়াল mx প্লাস c লেখা যায় কিনা, যেখানে m নেগেটিভ, যেখানে mটা কিন্তু নেগেটিভ। দেখেন y ইকুয়াল mx প্লাস c লেখা যায় কিনা। y ইকুয়াল mx প্লাস c মানে কি বলেন তো? একটা সরল রেখার ইকুয়েশন। এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন? আপনারা ছোটবেলায় পড়তাম না, y ইকুয়াল mx প্লাস c কিরকম হবে? এই জায়গাটা c, রাইট, এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে c, এই তো আমাদের ঢাল m, তাই না? এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তাহলে এই ধরনের সরলরেখার ইকুয়েশন কি? y ইকুয়াল mx প্লাস c। আমরা ছোটবেলায় পড়তাম কিনা? পড়তাম। আপনি একটা ইকুয়েশন দেখছেন, কঠিন লাগতেছে ভাই, কঠিন লাগলে হবে না তো। আপনি ইন্টারে পড়তে আসছেন মানে কি একটু নতুন কিছু জিনিস থাকবেই, এটা তো 9-10 না। একটা জিনিস দেখলেই কি ভয় পাবো? না, ভয় পাবো না, একটু ট্রাই করি, ট্রাই করি, না পারলে সমস্যা নেই, কেমন? তাহলে দেখেন y m x প্লাস c, y m x প্লাস c, যেখানে mটা কিন্তু নেগেটিভ। m নেগেটিভ মানে কি? ও x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে? স্থূলকোণ উৎপন্ন করে। m নেগেটিভ অর্থ কি বলেন তো? ও স্থূলকোণ উৎপন্ন করবে। কি করবে? স্থূলকোণ উৎপন্ন করবে, স্থূলকোণ উৎপন্ন করবে, তাই না? কার সাথে? এক্স এর পজিটিভের সাথে, এক্স এর পজিটিভ পার্টের সাথে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ ধনাত্মক দিকের সাথে কি করবে? স্থূলকোণ উৎপন্ন করবে, তাই না? ওকে, আপনি যাই না রাখেন, আগে বলেন তো এতটুকু আপনি বুঝছেন কিনা বলেন তো? এই যে আমি যে কথাগুলো বললাম এতটুকু বুঝছেন কিনা বলেন তো, তাড়াতাড়ি বলেন। ভাই এতটুকু বুঝছি। ভাই না পারলে কষ্ট নাই, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন আমার কষ্ট। একটা জিনিস চেষ্টা না করলে আমি কষ্ট পাবো বাবা, বুঝছেন? আপনি না পারতে পারেন, আগে বলেন এতটুকু বুঝছেন কিনা। তাড়াতাড়ি। বুঝছি, আমার মনে হয় বুঝা এখান থেকে খুব বেশি কঠিন না। ওকে, ওকে, তার মানে একটা জিনিস চিন্তা করে দেখেন তো, একটা জিনিস বুঝেন। হ্যাঁ তাহলে এখানে এম এর ভ্যালুটা কি? এখানে এমটা কি বলেন তো? এখানে এমটা কি? এখানে এম হচ্ছে, বুঝেন, এখানে এম হচ্ছে ডেল এইচ মাইনাস ডেল এইচ বাই আর। এখানে এম হচ্ছে কি কি দেখেন তো? মাইনাস ডেল এইচ বাই আর কিনা? হ্যাঁ ভাই মাইনাস ডেল এইচ বাই আর। এখন আমাকে এতটুকু থেকে বলেন তো, এতটুকু থেকে বলেন তো ডেল এইচ আসলে কি হওয়া উচিত? মানে বিক্রিয়াটা কি হওয়া উচিত? এক্সো নাকি এন্ড্রো বলেন তো? চেষ্টা করেন, চেষ্টা করেন, এটাই আপনার বুদ্ধির প্রমাণ যে আপনি আসলে পড়ালেখাটা করতেছেন কিনা। আমাকে এতটুকু থেকে দেখে বলবেন এই যে এই বিক্রিয়াটা কি হওয়া উচিত, এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক বলেন, এতটুকু দেখে বলতে হবে। আমি কিন্তু দেখেন, আমি প্রথমেই বলতেছি, আমি আপনাদেরকে এমন ভাবে পড়াচ্ছি যাতে করে আপনি একটা জিনিস কঠিন মনে করলেও কঠিন যাতে মনে না হয়, তাই না? তো এই জিনিসটা দেখে আপনাকে বলতে হবে এই বিক্রিয়াটা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, বলেন, ট্রাই করেন তাড়াতাড়ি। এক্সো, 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 এই যে দেখেন একজনে বলছে, অনেক বলছে এক্সো। আচ্ছা ট্রাই করি। অনেক, আসো তোমার অনেকক্ষণ পিটাবো, এদিকে আসো, ভালো করে তাকাও।
তুমি যে বলছো এক্সোথার্মিক, এক্সোথার্মিক মানে কি ডেল এইচ নেগেটিভ না? এক্সোথার্মিক মানে কি ডেল এইচ নেগেটিভ কিনা? তাপ উৎপাদী। ওকে, তুমি যদি এইখানে ডেল এইচ এর জায়গায় নেগেটিভ একটা ভ্যালু বসাও, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে না? তুমি যদি একটা নেগেটিভ ভ্যালু বসাও, নেগেটিভ আর নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তার মানে আমি যদি এখানে একটা পজিটিভ ভ্যালু বসাই তাহলে কিন্তু নেগেটিভটা থাকবে, বুঝছো তো? মানে ডেল এইচ যদি নেগেটিভ বসাও তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তার মানে এখানে ডেল এইচ নেগেটিভ না, এখানে ডেল এইচটা কি? পজিটিভ। কেন? কারণ নেগেটিভটা আছে। যদি এই নেগেটিভটা না থাকতো তাহলে আমি বুঝতাম এখানে ডেল এইচটা কি? নেগেটিভ। বাট এখানে ডেল এইচ নেগেটিভ না। কেন নেগেটিভ না? কারণ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যেত যদি নেগেটিভ থাকতো, তাই না? তাহলে এখানে ডেল এইচটা আসলে কি? অ্যাকচুয়ালি পজিটিভ হবে। যদি ডেল এইচ পজিটিভ হয় তার মানে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা এন্ডোথার্মিক বিক্রিয়া। বলো তো বুঝছো কিনা? এন্ডো এন্ডো কেন এন্ডো কেন এন্ডো কেন? দেখো এখানে একটা নেগেটিভ আছে, বুঝো এখানে একটা নেগেটিভ আছে, বুঝো আরেকবার, এটা নেগেটিভ। ডেল এইচ যদি নেগেটিভ হয়, ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে না? বুঝছো কাহিনী? ডেল এইচটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ আর নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। বাট এখানে কি পজিটিভ আছে না নেগেটিভ? নেগেটিভ। তার মানে ডেল এইচটা আসলে পজিটিভ। পজিটিভ আর নেগেটিভ মিললে নেগেটিভই আছে, নেগেটিভই আছে। তার মানে কি? ডেল এইচটা পজিটিভ। পজিটিভ মানে কি? এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। বুঝে গেছে কিনা বলো? এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। অনেক বুঝছো? ওকে, আমার মনে হয় বোঝা যাবে, তাই না? আচ্ছা আসো তাহলে এন্ডোথার্মিক যদি রিঅ্যাকশন হয়, এন্ডোথার্মিক রিঅ্যাকশন হওয়ার কারণেই দেখো, দেখো মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, এই জায়গাতে 1/t বেশি, মনোযোগ দিও, 1/t এক্স অক্ষ বরাবর একজন যখন ডান দিকে যায়, এই যে মনে করো এটা এক্স অক্ষ, দেখো এটা এক্স অক্ষ, হ্যাঁ এটা এক্স অক্ষ, তাহলে এখানে 1, এখানে কি 2 নাকি -1? ভাই 2, 3, 4, 5, মানে কি এক্স অক্ষের ডান দিকে যাওয়া মানে কি ভ্যালু বৃদ্ধি পাওয়া না? এক্স অক্ষের ডানে যাওয়া মানে কি ভ্যালু বৃদ্ধি পাওয়া। ভ্যালু বাড়ে কখন? যখন এক্স অক্ষের ডানে যায়। আবার সিমিলারলি ওয়াই অক্ষের দিকে তাকাও, ওয়াই অক্ষের দিকে তাকাও, ওয়াই অক্ষের দিকে তাকাও, তাহলে এটা কি আমার ওয়াই অক্ষ। দেখো ওয়াই অক্ষের 1 2 1 2 3 4 এরকম। তার মানে ওয়াই অক্ষের উপরে যাওয়া মানে কি ভ্যালু বাড়া, উপরে মানে কি ভ্যালু বাড়া, তাই না? উপরে মানে কি ভ্যালু বাড়া। তাহলে উপরের দিকে ভ্যালু বাড়তেছে আর ডাইনের দিকে ভ্যালু বাড়তেছে। এবার চিন্তা করো, দেখো এই জায়গায় এইদিকে ভ্যালু বাড়তেছে, এই যে এই জিনিসটা এইভাবে চিন্তা করো, তাহলে এখানে কি বেশি? 1/t বেশি কিনা? এখানে 1/t বেশি কিনা? ইয়েস 1/t বেশি। দেখো এখানে কি বেশি? 1/t বেশি কিনা? 1/t বেশি। হ্যাঁ ভাই 1/t, যত ডানে যাবা তত 1/t বেশি। ওকে, তাহলে 1/t যদি এখানে বেশি হয় তাহলে বুঝো তো 1/t বেশি এই কথাটা মানে কি টি কম না? বলো তো 1/t বেশি মানে কি বলো তো? টি কম কিনা? 1/t বেশি মানে কি টি কম কিনা? উত্তর হচ্ছে ইয়েস। 1/t বেশি মানে টি কম। মানে তোমারে বুঝাই, মনে করো 5 বড়, তার মানে কি 1/5 কি হবে? ছোট হবে না? ছোট হবে। বা 1/5 বড়, তার মানে কি হবে? 5 ছোট হবে। এরকম কনসেপ্ট হচ্ছে এরকম, মানে একটা জিনিস তার বিপরীত জিনিসটার কি উল্টা হয়। তাহলে 1/t বেশি এই কথাটা মানে কি টি কম না? 1/t বেশি এই কথাটা মানে কি টি কম। উল্টায় দিছো কমে যাবে, তাই না? 1/t এর উল্টাটা কি? টি। তাহলে 1/t যদি বেশি হয় তাহলে টি কি হবে? কম হবে। ওকে, এইবার বুঝো মজার যে জায়গাটা হচ্ছে এই জায়গাতে। দেখো তো এই বরাবর আসো, এই বরাবর আসো, এই বরাবর আসো, আর এই বরাবর আসো, এই বরাবর আসো। তাহলে দেখো তো এস মানে দ্রাব্যতা কোন জায়গায় কম? এই জায়গাতে কি ln s কম না? তার মানে এখানে এসও কি হয়ে যাবে? কম হয়ে যাবে। যেমন তুমি নর্মালি চিন্তা করো, একটা ক্যালকুলেটর নাও, একটা ক্যালকুলেটর আছে আমার আশেপাশে, এটা ক্যালকুলেটর নিচ্ছে, দাঁড়াও তোমাকে একটা জিনিস শিখাই, একটা জিনিস নতুন জিনিস শিখো, নতুন জিনিস শিখার একটা মজা আছে। মনে করো আমি একটা কাজ করেন, ভাই একটা কাজ করেন, আপনি লেখেন ln, লেখেন ln 2 লেখেন, লিখলাম। এবার ln 3 লেখেন, ln 3 লেখেন, লিখলাম। দেখো তো ln 2 থেকে ln 3 বড় না? ln 4 আরেকটু বড়, ln 5 আরেকটু বড়। তার মানে কি ln এর পরে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা বেশি মানে কি ওই সংখ্যাটা এমনিও বেশি। মনে করো দেখো ln 2 বেশ যা আছে, ln 3 কি আরেকটু বেশি, মানে এই জায়গায় যা আছে সংখ্যাটা একটু লেখাই তোমাকে, তোমরা তো মাত্র কলেজে উঠছো, অনেক কিছু বুঝবা না। যেমন এটা কি 0.69 আর এটা কত আসে দেখো ln 3 1.09, কে বেশি? ভাই ln 3 বেশি। ভাই 2 আর 3 এর ভিতরে কে বেশি? 3 বেশি। তাই ln এর পরে বেশি সংখ্যা মানে কি ও বেশি, তাই না? আচ্ছা ফাইন, এবার চিন্তা করো ln s কম, তার মানে কি আসলে s ও কম।
ln3 বেশি মানে 3ও বেশি, ব্যাপারটা হচ্ছে এরকম। ln2 যা ln3 কি বেশি, মানে আসলে 3 বেশি, এই জন্য ln3 বেশি, কনসেপ্ট হচ্ছে এটা। তার মানে চিন্তা করো lns এখানে কম আর এখানে lns কি বেশি, এখানে lns কি বেশি, এখানে lns কি বেশি, তাহলে lns বেশি মানে কি আসলে এখানে s বেশি, lns কম মানে কি এখানে s ও কম, এখানে কি কম দেখো s ও কম। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, t কম s ও কম, তার মানে t কম যেখানে s ও সেখানে কম, তার মানে এটা কোন প্রসেস মেনে চলতেছে, তাপ হারি প্রসেস কিনা। কেন, আমরা জানি তাপ হারি প্রসেস মানে কি, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে যাবে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে যাবে। দেখো তো পড়াইছি কিনা, এই তোমাকে পড়াইছি কিনা দেখো, দেখো তো তাপ হারি প্রসেস তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে যাবে। তাহলে এখন আমাকে বলো তো, আমরা এই গ্রাফটাকে চুরমার করে একটু বোঝার চেষ্টা করলাম, এখানে কি হচ্ছে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে যাচ্ছে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে যাচ্ছে। তার মানে এটা কোন প্রসেস মেনটেন করতেছে, এটা তাপ হারি প্রসেস মেনটেন করতেছে কিনা, এটা তাপ হারি প্রসেস মেনটেন করতেছে কিনা বলো তো। তাহলে এটা কি আমার তাপ হারি প্রসেস মেনটেন করতেছে। এন্ড দেখো তো আমরা যখন এটারে ভাঙলাম তখনও কি পাইছিলাম, তাপ হারি পাইছিলাম কিনা দেখো তো, তখনও কি তাপ হারি পাইছিলাম কিনা, ইয়েস। মানে তুমি একটা জিনিস যে কোনো ভাবে চর্চা করো, যে কোনো ভাবে এটাকে চিন্তা করতে শিখো, দেখবা হচ্ছে তোমারটা মিলে যাবে, টেনশনে কোনো কারণ নেই। এই যে আমরা বলো তো আগে গ্রাফটা বুঝছো কিনা, এতক্ষণ ধরে যে আমি বুঝাইলাম, গ্রাফটা বুঝছো কিনা বলো তো, বলো তাড়াতাড়ি। ওকে, ক্লাসের মাঝখানে এসে যদি বলেন যে আরেকটু বুঝান তাহলে লাভ নাই। ওকে, ক্লাসের মাঝখানে আইসা বললে হবে না, ক্লাসের মাঝখানে এসে বললে হবে না আপনি বুঝছেন নাকি বুঝেন নাই, ক্লাসটা প্রথম থেকে করতে হবে, নাইলে আপনি কেমনে বুঝবেন। তাড়াতাড়ি বলো। ডান বাবা, ডান। এখন তুমি আমাকে বলো, সেটা হচ্ছে তাপ হারি প্রসেস মেনটেন করবে কে, দেখো তাপ হারি প্রসেস মেনটেন করবে কে। এটা অ্যান্সার অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই যে তুতের তুতের জন্য আর কি, এই ম্যাথটা তুতের জন্য, এটা না পারলেও হবে, তুমি গ্রাফটা বুঝলেই হবে। আমার কনসেপ্টটা বুঝছো, তুমি যদি গ্রাফ বুঝো তাইলেই হবে, গ্রাফটা বুঝতে হবে, ইকুয়েশনটা বুঝতে হবে, দ্যাটস ইট, তাইলেই হবে। হ্যাঁ, গ্রাফ বুঝবা ইকুয়েশন বুঝবা, তোমার কাজ শেষ। দেখ, তার মানে গ্রাফটা থেকে কি বুঝলা, এলএনএস কম, বুঝো গ্রাফটা একটু আরেকবার দেখো তুমি। হ্যাঁ, গ্রাফটা আরেকবার দেখো মনোযোগ দিও, তাহলে কি হচ্ছে এখানে, এই যে জিনিসটা তো আছে এরকম, তাহলে এটা কি আমার এস না, আর এটা কি, এটা কি, এটা হচ্ছে আমার টেম্পারেচার, আর এটা কি আমার এস, মানে এলএনএস। এখন দেখো এই জায়গাতে হ্যাঁ 1/t, এই জায়গাতে 1/t বেশি না 1/t বেশি, তার মানে টি কম না টি কম। আর এই জায়গাটাতে দেখো, এই যে এই জায়গাটাতে এক জায়গায় 1/t বেশি মানে কি টি কম, 1/t বেশি মানে কি টি কম। আর এই জায়গাটাতে কি দেখো তো, মনোযোগ দিও, এই জায়গাটাতে কি দেখো তো, এই জায়গাটাতে এলএনএস কম না এলএনএস কম, মানে কি এসও কম। তাহলে টি কম এস কম, টি কম এস কম মানে কি এটা তাপ হারি, টি কম এস কম মানে কি এটা তাপ হারি, দ্যাটস ইট। একটু আগে আমরা তাই পড়লাম, মানে যে কোনো জিনিস দেখেই এটাকে কঠিন মনে করবা না, বুঝা গেছে। যে কোনো জিনিস দেখে এটাকে কি মনে করা যাবে না, কঠিন মনে করা যাবে না। আমাদের পড়া অর্ধেক শেষ, আজকের অর্ধেক পড়া শেষ। এখন আসলে আমরা ম্যাথ করবো, এটার দরকার নেই, এটা পরে শিখবো। এটা আচ্ছা, এটা এখানে থাকুক, এটা পরীক্ষায় দিব, হ্যাঁ এটা উইকলি 5-এ দিব, এটা উইকলি 5-এ দিব, এটা উইকলি 5-এ দিব। ওকে, আচ্ছা এবার একটু বলো, এটার অ্যান্সার বলো তাড়াতাড়ি, দেখি পারো কিনা। এটার অ্যান্সার বলো, এম এ একটা লবণ, ওকে ভাঙছি, ডেলিজ কি, এখানে ডেলিজ হচ্ছে নেগেটিভ, ওকে ডেলিজ নেগেটিভ। তাপমাত্রা বৃদ্ধি করলে এম এর দ্রাব্যতা কি হবে, তাপমাত্রা বৃদ্ধি করলে এম এর দ্রাব্যতা কি হবে, দেখি পারো কিনা তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি।
এ এ দেখি এটা কি বলছে, ডেলিস নেগেটিভ। ডেলিস নেগেটিভ মানে কি রে ভাই? তাপ উৎপাদী কিনা বলেন তো, তাপ উৎপাদী কিনা? হ্যাঁ ভাই তাপ উৎপাদী। ডেলিস নেগেটিভ মানে কি? এটা তাপ উৎপাদী কিনা? ইয়েস, ডেলিস নেগেটিভ মানে এটা তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কি হয়? দ্রাব্যতা কমে যায়, দ্রাব্যতা হ্রাস পায়। দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা কমে যাবে, দ্রাব্যতা কমে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পাবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পাবে। কেন? এটা পিছনে আসবে, তাই না? এটা পিছনে আসবে, তাহলে দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। দ্রাব্যতা হ্রাস পাবে কেন? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে কি হয়? পিছনের দিকে যায়, তার মানে দ্রাব্যতা হ্রাস পাবে। সিম্পল। বলো। এই এতজন এ বলছে কেন? বি হবে না? এতজন মিললে এ বললো কেন? কিরে, বি হবে, বি 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 বি। এ হবে কেন? এই এ হবে না। গোলাম মোজাকেরুল, এ কেমনে হবে ভাই? বি3 হয় নাই। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, ডেলিস নেগেটিভ। ডেলিস নেগেটিভ মানে কি? তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া মানে দ্রাব্যতা হ্রাস পাবে। ওকে, তাপ উৎপাদী বিক্রিয়া মানে দ্রাব্যতা হ্রাস পাবে। এবার এইটা তো পারবো সবাই। দেখো দিনাজপুর বোর্ড 23-এ আসছে, দিনাজপুর 23-এ আসছে। হ্যাঁ দিনাজপুর 23-এ আসছে। কি আসছে দেখো, দিনাজপুর 23-এ আসছে। কি আসছে? গ্লোবাল লবণের সংকেত কোনটি? গ্লোবাল লবণের সংকেত কোনটি? এটা অলরেডি এখন পারবো আমরা। বলো কোনটা হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ, আপনার ক্লাস অনেক ভালো লাগে, সব লেকচার করছি। থ্যাংক ইউ ভাইয়া। ফ্রেন্ডদেরও বললেন, ওকে ফ্রেন্ডদেরও বললেন। তাড়াতাড়ি বলো এটা কোনটা হবে? এটা কোনটা হবে বলো? ডি ডি ডি। সুন্দর সুন্দর, এই তো। এটা আমরা সবাই পারবো আশা করি। এটা আমরা সবাই পারবো। Na2SO4 আর 10 অনু পানি, এটা সবাই আমরা জানি, রাইট? এটা ডি। এটা আমরা এতক্ষণ ধরে পড়তেছি, তাই না? এটা ডি। সুন্দর। ওকে আসো। আচ্ছা বুঝো, এতক্ষণ যা যা পড়ছো সব ভুলে যাও। এখন আমরা পুরোপুরি অন্য জিনিস পড়বো, মানে এখন ম্যাথ পড়বো। এখন কি করব? ম্যাথ পড়বো। এখন ম্যাথ পড়বো, ম্যাথ করব। সো ম্যাথ করার জন্য সব ভুলে যেতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন ম্যাথ করব মানে সব ভুলে যান, দুনিয়ার সব চিন্তা এখন অন্যদিকে, এখন চিন্তা হচ্ছে ম্যাথের দিকে। এবার মনোযোগ দিন। আমরা আরো মোটামুটি 45 মিনিটের মতো পড়বো, আরো 45 মিনিটের মতো পড়বো। সো এই 45 মিনিট কি যে হবে আপনি নিজেও বুঝবেন না যদি আপনি পড়ালেখা না করেন। ঠিক এই মোমেন্ট থেকে আপনার চিন্তা অন্যদিকে চলে যেতে হবে, মনোযোগ ক্লাসের ভিতরে থাকতে হবে। ওকে ডান। আসেন তাহলে আমরা চুপচাপ এখন ম্যাথ শুরু করব, পড়ালেখা আছে এখানে। ওকে 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 আসেন। তাহলে দুইটা তাপমাত্রার কনসেপ্ট, দুইটা তাপমাত্রার কনসেপ্ট মানে কি বুঝেন। একটা কথা মাথায় রাখবেন, আমরা অলরেডি শিখছি, দেখেন তো, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, তাই না? তাপমাত্রা বাড়াইলে, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা বাড়বে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে। শিখছি অলরেডি? হ্যাঁ ভাই শিখছি। তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমবে। তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমবে, শিখছি এতটুকু? হ্যাঁ ভাই শিখছি। তাহলে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়বে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমবে। বুঝা গেছে এতটুকু? হ্যাঁ ভাই বুঝা গেছে। এখন চিন্তা করেন, দ্রাব্যতা বাড়বে এই কথাটার মানে কি বলেন তো? দ্রাব্যতা বাড়বে এই কথাটার মানে কি? দ্রাব্যতা বাড়বে মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবক, দ্রাবক আগের চেয়ে বেশি পরিমাণ দ্রব নিতে পারবে, আগের চেয়ে বেশি দ্রব নিতে পারবে। ক্লিয়ার? তাহলে দ্রাব্যতা বাড়বে এই কথাটা মানে কি? 100 গ্রাম দ্রাবক আগের চেয়ে বেশি পরিমাণ দ্রব নিতে পারবে। ওকে এবার আসুন ভাইয়া, দ্রাব্যতা কমবে মানে কি? দ্রাব্যতা কমবে মানে 100 গ্রাম দ্রাবক আগের চেয়ে কম দ্রব নিতে পারবে, কম দ্রব নিতে পারবে।
কেমন কি বলেছি দেখো, দ্রাব্যতা বাড়বে মানে কি 100 গ্রাম দ্রাবক আগের চেয়ে বেশি দ্রব্য নিবে, আর দ্রাব্যতা কমবে মানে কি 100 গ্রাম দ্রাবক আগের চেয়ে কম দ্রব্য নেবে। এবার আসো আমরা চিন্তা করি, ভাই আগের চেয়ে বেশি দ্রব্য নিতে পারবে, তার মানে কি এখানে এক্সট্রা কিছু দ্রব্য অ্যাড করা লাগবে, রাইট? এক্সট্রা কিছু দ্রব্য অ্যাড করা লাগবে, এখানে এক্সট্রা দ্রব্য অ্যাড করা লাগবে, এক্সট্রা দ্রব্য অ্যাড করা লাগবে। ওকে ওকে। আর দ্রাব্যতা কমবে মানে কি আগের চেয়ে কম নিতে পারবে, আগের চেয়ে কম নিতে পারবে মানে কি কথাটা বলো তো? আগের চেয়ে কম নিতে পারবে এই কথাটা মানে কি কিছু দ্রব্য থেকে যাবে, অদক্ষিপ্ত হবে। আগের চেয়ে কম নিতে পারবে মানে এখন কিছু দ্রব্য অদক্ষিপ্ত হবে। ভাই না বুঝলে কোনো সমস্যা নেই, জাস্ট নোট করো, অদক্ষিপ্ত হবে, নোট করো, আমি বুঝাই দিচ্ছি, আগে নোট করবা। তাহলে দ্রাব্যতা বাড়বে মানে কি দ্রাবক এখন বেশি দ্রব্য নিতে পারে, দ্রাব্যতা কমবে মানে কি দ্রাবক এখন বেশি দ্রব্য নিতে পারে না, দ্রাবক এখন বেশি দ্রব্য নিতে পারবে না মানে দ্রাবক এখন কম দ্রব্য নিতে পারবে। ওকে ফাইন, দ্রাবক যখন কম দ্রব্য নিতে পারবে তাহলে এক্সট্রা যে দ্রব্যগুলো থাকবে ওগুলো কি হবে অদক্ষিপ্ত হবে। আর দ্রাবক যখন বেশি দ্রব্য নিতে পারবে, ভাই বেশি দ্রব্য পাইবো কই থেকে? বাইরে থেকে আনা লাগবে, বাইরে থেকে অ্যাড করা লাগবে। বুঝা গেছে? তো সুন্দর করে আগে এতটুকু নোট করো, তারপরে আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাবো। আগে বলো নোট ডান ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ডান ডান। এবার আসেন আমরা একটু উদাহরণ দেখবো। হ্যাঁ উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে সে 13, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 23। বুঝেন মানে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কি হবে? বাড়বে। দেখেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে কম তাপমাত্রায় দ্রাব্যতা 13, বেশি তাপমাত্রায় দ্রাব্যতা কত? বেশি, 23। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে এই জায়গায় 13 আর এই জায়গায় 23, বাকি 10 গ্রাম কি করতে হবে? অ্যাড করতে হবে, তাই না? দেখেন আগে 100 গ্রাম পানি 13 গ্রাম নিতে পারতো, যেই টেম্পারেচার বাইরে গেছে তাহলে 100 গ্রাম পানি এখন কয় গ্রাম নিতে পারবে? আরো বেশি নিতে পারবে, 23 গ্রাম নিতে পারবে। তার মানে কি হচ্ছে 10 গ্রাম অ্যাড করা লাগতেছে, 10 গ্রাম কি করা লাগতেছে? 10 গ্রাম অ্যাড করা লাগতেছে, রাইট? তার মানে আমি বলতে পারি তাপমাত্রা বাড়লে বাইরে থেকে দ্রব্য অ্যাড করতে হয়, তাপমাত্রা বাড়লে বাইরে থেকে দ্রব্য কি করতে হবে? অ্যাড করতে হবে। দেখেন আগে ছিল দ্রাব্যতা 13 মানে 100 গ্রাম পানি 13 গ্রাম নিতে পারতো, এখন 100 গ্রাম পানি কয় গ্রাম নিবে? 23 গ্রাম নিবে, তাহলে আরো 10 গ্রাম এখানে কি করতে হবে? অ্যাড করতে হবে। বুঝা গেছে কিনা? 100 গ্রাম পানি 13 গ্রাম নিত আগে, এখন 100 গ্রাম পানি কতটুক নিবে? 23 গ্রাম নিবে, তার মানে কি আরো 10 গ্রাম অ্যাড করতে হবে। তাহলে আমি বলতে পারি তাপমাত্রা যদি আমি বাড়াই দেই, তাপমাত্রা বাড়াই দিলে দ্রব্য বাইরে থেকে অ্যাড করতে হয়। তাহলে কি বলছি? ওই যে ওইখানে লেখা আছে, তাহলে সুন্দর করে নোট করো, সুন্দর করে নোট করো। কি করবা? দেখো তাপমাত্রা বাড়াইলে, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রব্য বাইরে থেকে অ্যাড করতে হয়। সুন্দর করে এটা নোট করে ফেলো। তাহলে তাপমাত্রা বাড়াইলে দ্রব্য বাইরে থেকে অ্যাড করতে হয়। আবার সিমিলারলি দেখো উল্টা জিনিসটা দেখো, উল্টা জিনিসটা দেখো। ছিল 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন হচ্ছে 30 ডিগ্রি, মানে কি তাপমাত্রা কমাইছো। ছিল 40 আর এখানে দেওয়া আছে কত? 30। তার মানে তুমি তাপমাত্রা কি কমাইছো নাকি বাড়াইছো? কমাইছো। দেখো আগের তাপমাত্রা ছিল 40, এখনের তাপমাত্রা কত? 30। আগের তাপমাত্রা 40, এখনের তাপমাত্রা কত? 30। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা কত হয়ে গেছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 40 থেকে হয়ে গেছে কত? 30। 40 থেকে হয়ে গেছে 30, তাপমাত্রা কমাইছো। এখন দেখো 100 গ্রাম পানি আগে 23 গ্রাম নিতে পারতো, এখন 100 গ্রাম পানি কি আরো কম নিবে না? 13 গ্রামকে নিবে না? তাহলে বাকি 10 গ্রাম কই যাবে? 100 গ্রাম পানি আগে নিতে পারতো কয় গ্রামকে? 23 গ্রামকে, এখন 100 গ্রাম পানি নিতে পারে কয় গ্রাম? 13 গ্রামকে। তাহলে বাকি 10 গ্রাম কই যাবে? বাকি 10 গ্রাম অদক্ষিপ্ত হবে, বাকি 10 গ্রাম কি হবে? অদক্ষিপ্ত হবে। কি হবে? অদক্ষিপ্ত হবে। তার মানে আমি বলতে পারি তাপমাত্রা কমাই দিলে, তাপমাত্রা কমাই দিলে দ্রাবক
আগের থেকে কম দ্রব নিতে পারে। দেখো আগে ছিল 23, এখন হচ্ছে 13, তাহলে আগের থেকে কম দ্রব নিতে পারে, এন্ড বাকি দ্রবটুকু কি হয়? অদক্ষিপ্ত হয়। বাকি দ্রবটুকু কি হবে? অদক্ষিপ্ত হবে। তাহলে সুন্দর করে নোট করো, কি লিখবা? লিখবা হচ্ছে তাপমাত্রা হ্রাস করলে, তাপমাত্রা হ্রাস করলে, তাপমাত্রা হ্রাস করলে দ্রব বাইরে থেকে অ্যাড করতে হবে না ভাইয়া, দ্রব অদক্ষিপ্ত হবে। দ্রব কি হবে? দ্রব অদক্ষিপ্ত হবে। দ্রব অদক্ষিপ্ত হবে। কেমন? দ্রব অদক্ষিপ্ত হবে। ক্লিয়ার? তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রব বাইরে থেকে অ্যাড করতে হয়, আর তাপমাত্রা হ্রাস করলে দ্রব অদক্ষিপ্ত হয়। দ্রব অদক্ষিপ্ত হয়। আমাকে এবার সুন্দর করে বলো ভাইয়া, বক্স ডান বলো, বক্স ডান বলো, বক্স ডান। এইটা বুঝলেই তোমার ম্যাথের কনসেপ্ট হয়ে যাবে। এইটা বুঝলে ম্যাথের কনসেপ্ট হয়ে যাবে। বুঝছো? বলো তাড়াতাড়ি। ওকে, এই জিনিসটা বুঝলে তোমার ম্যাথের কনসেপ্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওকে ডান, সুন্দর করে নোট করো। হ্যাঁ, বক্স ডান, সুন্দর, ভেরি গুড। এই তো, তাহলে দেখো টেম্পারেচার কমাইলে কি হবে? দ্রব অদক্ষিপ্ত হবে, আর টেম্পারেচার বাড়ালে দ্রব অ্যাড করতে হবে। সুন্দর। এখন আসো মনোযোগ দিও। হ্যাঁ, এই এই ম্যাথগুলো আসলে কিভাবে করতে হবে, এই ম্যাথগুলো করতে গেলে একটু পড়ালেখা আছে, বুঝছো? এই ম্যাথগুলো একটু করতে হবে। আগে তুমি কি কাজ করবা দেখো, মনোযোগ দিও। হ্যাঁ, সবসময় মাথায় রাখবা ম্যাথ করার টেকনিকটা বোঝো, ম্যাথ করার টেকনিকটা বোঝো। তুমি দেখবা কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচারে নেওয়া হয়েছে, দুইটা বক্স করবা, অলওয়েজ দুইটা বক্স করবা। দেখবা কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচারে নেওয়া হয়েছে। যদি এরকম হয়, বুঝো x1 টেম্পারেচার থেকে x2 টেম্পারেচারে নেওয়া হয়েছে, বুঝো? বা এইভাবে চিন্তা করো। হ্যাঁ, T1 টেম্পারেচার থেকে T2 টেম্পারেচারে নেওয়া হয়েছে। ম্যাথ করতে হয় কেমনে? ম্যাথ করাটা এখানে সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখো T1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে T2 তে নেওয়া হয়েছে, তাহলে নেওয়া হয়েছে কোন জায়গা থেকে কোন জায়গায়? T1 থেকে T2। তাহলে T1 এর যে দ্রাব্যতা, দ্রাব্যতাটা হবে S1, T2 এর যে দ্রাব্যতা, দ্রাব্যতাটা হবে S2। বুঝা গেছে? এখন এমন হইতে পারে ভাইয়া, মনে করো 30 ডিগ্রি থেকে নেওয়া হয়েছে 50 ডিগ্রিতে, তাহলে 30 ডিগ্রির দ্রাব্যতা হচ্ছে S1, আর 50 ডিগ্রির দ্রাব্যতা হচ্ছে S2। আবার এমন হইতে পারে, আবার এমন হইতে পারে যে 50 ডিগ্রি থেকে ঠান্ডা কইরা 30 ডিগ্রি করা হয়েছে, তাহলে 50 ডিগ্রির দ্রাব্যতা হচ্ছে S1, আর 30 ডিগ্রির দ্রাব্যতা হচ্ছে S2। কনসেপ্ট বুঝছো? তাহলে 50 ডিগ্রির দ্রাব্যতা হচ্ছে S1, তখন 30 ডিগ্রির দ্রাব্যতা হবে S2। মানে T1 T2 বড় ছোট ব্যাপার না, যার থেকে যেখানে নেওয়া হয়েছে ওইটা S1 আর S2 হবে। বুঝা গেছে? ওকে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, গতকালের পড়াটা আমি একটু পড়াই দিই, গতকালের পড়াটা একটু পড়াই দিই। দেখো গত ক্লাসে পড়াইছিলাম, গত ক্লাস না করে আসলে এই ক্লাস করা যাবে না। কেন? কারণ এই ম্যাথ বুঝবা না। এদিকে আসো, বুঝো। তোমাকে যদি আমি বলি দ্রাব্যতা, দ্রাব্যতা মনে করো তোমাকে আমি বললাম সে তোমাকে দ্রাব্যতা বললাম হচ্ছে গিয়ে 23, দ্রাব্যতা 23 বললাম। এই কথাটার মানে কি বলতো? এই কথাটার মানে হচ্ছে দ্রাবক কতটুকু বলতো? দ্রাবক কতটুকু? দ্রাবক হচ্ছে 100 গ্রাম পানি, রাইট? দ্রাবক কি? দ্রাবক হচ্ছে 100 গ্রাম পানি। দ্রব কটুক বলতো? দ্রব কটুক? দ্রব হচ্ছে 23 গ্রাম। কেন? দ্রাব্যতা মানেই কি রে ভাই? দ্রাব্যতা মানে 100 গ্রাম পানির ভিতরে যত গ্রাম দ্রব থাকে, 100 গ্রাম পানির ভিতরে যত গ্রাম কি থাকে? দ্রব থাকে। আচ্ছা আমাকে বলো তো দ্রবণ কতটুকু? দ্রবণ কতটুকু? দ্রবণ হচ্ছে 100 গ্রাম পানি আর 23 গ্রাম দ্রব, তার মানে 123 গ্রাম দ্রবণ। দ্রবণ কতটুকু? 123 গ্রাম দ্রবণ। তাহলে এই বক্সটা দেওয়া থাকলে তোমাকে এই তিনটা টার্ম লিখতে জানতে হবে। এই বক্সটা দেওয়া থাকলে তোমাকে এই তিনটা টার্ম লিখতে হবে। দ্রাব্যতা মানেই কি? 100 গ্রাম পানি, দ্রাবক হচ্ছে 100 গ্রাম পানি। দ্রাব্যতা মানেই কি? 100 গ্রাম পানি, দ্রাবক 100 গ্রাম পানি। দ্রাব্যতা মানেই কি? দ্রব ওই সংখ্যাটাই, তাই না? আর দ্রবণ মানে কি বলতো? দ্রবণ মানে আসলে দ্রাবক প্লাস দ্রব। দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে দ্রাবক প্লাস দ্রব।
এই পুরাটা কনসেপ্ট তোমাকে ধরতে হবে। এই জিনিসটা একবার বুঝে গেলে তোমার আর কোনো কাজ নাই, এই জিনিসটা একবার বুঝে গেলে তোমার আর কোনো কাজ নাই। কেমন? ওকে, তো আমাকে একটু বলো যে ভাইয়া S1 S2 বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগের ক্লাস না করে আসলে আপনি কখনোই পরের ক্লাস বুঝবেন না। দুনিয়া এত সোজা না, এই দুনিয়া এত সহজ না। এগুলো গত ক্লাসে পড়ানো হয়েছে, এগুলো গত ক্লাসে পড়ানো হয়েছে। এখন আপনি লেকচার 13 না করে আসে লেকচার 14 করলে হবে না তো বাবা। লেকচার 13 না করে আসলে লেকচার 14 করলে হবে না। আপনি সিরিয়াল মেনটেন করেন, দেখবেন অটোমেটিক হয়ে গেছে। ওকে, তাড়াতাড়ি বলেন তো বুঝছি কিনা। ওকে, তাড়াতাড়ি। এটা গত ক্লাসে পড়ানো হয়েছে। দেখেন এস মানে কি, দ্রাব্যতা। এস মানে কয় গ্রাম, 23 গ্রাম। তাহলে 100 গ্রাম পানিতে 23 গ্রাম দ্রব্য আছে। 100 গ্রাম পানিতে 23 গ্রাম দ্রব্য আছে। দ্রাব্যতা মানে কি, 100 গ্রাম পানিতে কত গ্রাম দ্রব্য থাকে। তাহলে এখানে এস দেওয়া আছে কত, 23। তাহলে 100 গ্রাম পানিতে দ্রব্য আছে কয় গ্রাম, 23 গ্রাম। তাহলে দ্রবণ কি, দ্রব্য আর দ্রাবককে যোগ করলে কি পাওয়া যায়, দ্রবণ পাওয়া যায়। দ্যাটস ইট। ওকে, ওকে, ডান ডান। ওকে, সুন্দর। এবার আসেন আমরা একটু ম্যাথ করি। ম্যাথ মাত্র শুরু হয়েছে, ম্যাথ মাত্র শুরু হয়েছে, এটা 1 নাম্বার ম্যাথ। আস্তে আস্তে বুঝবেন, কোনো তাড়াহুড়া নাই। আসেন, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 60 ও 80। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত, 60। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত, 80। আচ্ছা, এবার 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করছে। দেখেন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করছে, মানে ঠান্ডা করছে। তাহলে নিচে কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচারে, প্রথমে ছিল 50 ডিগ্রি, পরে নিচে 30 ডিগ্রিতে। দেখেন প্রথমে ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, নেওয়া হয়েছে কততে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বুঝা গেছে? ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, নিচে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, নিচে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কেমনে বুঝলাম, দেখেন ওরা শীতল করছে, ঠান্ডা করছে। ঠান্ডা করা মানে কি, টেম্পারেচার কমাই দেওয়া। ওকে, সুন্দর। তাহলে আসেন এবার আপনি কি করবেন দেখেন তো, এই জায়গায় একটা বক্স করেন, এই জায়গায় একটা বক্স করেন। এবার আসেন এদিকে আসেন, দেখেন আমরা শুধু প্রথম বক্সটা নিয়ে কাজ করলে হয়ে যাবে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত, 80। তার মানে এইটা হচ্ছে আমার S2 কত, 80। আর দেখেন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সরি একটু ভুল করছি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দ্রাব্যতা 60, সরি দ্রাব্যতা কত, 60। আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত দেখেন তো, 80। তাহলে দ্রাব্যতা কত বলেন তো, 80। তাহলে S1 কত, S1 হচ্ছে 80, আর S2 কত, S2 হচ্ছে 60। ওকে, S2 কত, S2 হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে 80, এটা হচ্ছে 60। সুন্দর। ওকে ভাইয়া, এখানে দ্রাবক কতটুকু দেখেন তো, দ্রাবক কতটুকু, দ্রাবক ভাইয়া দ্রাবক কতটুকু, 100 গ্রাম। কেন ভাই, দ্রাব্যতা মানে কি, দ্রাবক কয় গ্রাম, 100 গ্রাম পানি। ওকে, এখানে দ্রব কতটুকু আর দ্রবণ কতটুকু বলেন তো, এখানে দ্রবণ কতটুকু, দ্রবণ হচ্ছে 180। কেন, দ্রব তো নিজেই S1, দ্রব কি, দ্রব S1 মানে দ্রব মানে 80, আর দ্রাবক কত, 180 গ্রাম। দ্রবণ মানে কি, দ্রব আর দ্রাবককে মিলাইতে হবে। দ্রবণ মানে কি বলেন তো, দ্রবণ মানেই হচ্ছে দ্রব আর দ্রাবককে মিলাইতে হবে। তাহলে এটা হচ্ছে দ্রবণ। দ্রবণ মানে কি, দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক। ওকে, ওকে, আগে বলেন এতটুকু বুঝছেন কিনা, তাইলে আমার কাজ শেষ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ, ম্যাথ নিয়ে টেনশন নাই, ম্যাথ শেষ। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত, 80। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত, 60। আচ্ছা, এবার নিচে কোন জায়গা থেকে, 50 কে 30 এ নিচে, 50 কে 30 এ নিচে, তাই S1 হচ্ছে 80, S2 হচ্ছে 60। আচ্ছা, দেখেন 80 দ্রাব্যতা, তার মানে দ্রাবক কতটুকু, পানি, 100 গ্রাম পানি। ওকে, আর দ্রব কতটুক, দ্রব শুধু 80। দ্রব কতটুক, দ্রব 80, দ্রাবক কত, দ্রাবক হচ্ছে পানি, 100 গ্রাম পানি। দ্রবণ কতটুকু, দ্রবণ হচ্ছে 100 প্লাস 80 মানে 180, 100 প্লাস 80 মানে 180। বলেন এতটুকু বুঝছেন কিনা, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি, এতটুকু বুঝলে আমার কাজ শেষ।
এতটুকু শিখলে আমার কাজ শেষ। বুঝছি ভাইয়া, বুঝছি, সুন্দর, ভেরি গুড। এই তো ডান, এতটুকু ডান। এবার আসেন মনোযোগ দিয়ে। এবার আপনাকে কি বলছে? আপনাকে বলছে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করলে। পরে 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 আপনি আমাকে একটু বলেন তো, এখানে দ্রাব্যতা কমে গেছে, কমে গেছে। দ্রাব্যতা কমলে কি হয় বলেন তো? দ্রাব্যতা কমলে কি হয়? দ্রাব্যতা কমলে অদক্ষিপ্ত হয়। দ্রাব্যতা কমলে অদক্ষিপ্ত হয়। বলেন তো এখানে কত গ্রাম অদক্ষিপ্ত হয়েছে? প্রশ্ন পরে এই জায়গায় কত গ্রাম অদক্ষিপ্ত হয়েছে? আগে ছিল 80 গ্রাম, এখন হইল 60 গ্রাম। আগে 100 গ্রাম নিতে পারতো 80 গ্রামকে, এখন 100 গ্রাম নিতে পারে কয় গ্রামকে? 60 গ্রামকে। তাহলে কত গ্রাম অদক্ষিপ্ত হয়েছে বলেন তো? ওকে, কত গ্রাম অদক্ষিপ্ত হয়েছে? আগে 100 গ্রাম পানি নিতে পারতো 80 গ্রামকে, এখন 100 গ্রাম পানি নিতে পারে 60 গ্রামকে। তাহলে কত গ্রাম অদক্ষিপ্ত হয়েছে? 20 গ্রাম অদক্ষিপ্ত হয়েছে। সুন্দর। তাহলে আমি একটা কথা বলতে পারি না যে এই জায়গা থেকে যখন আমি এই জায়গায় গেছি, এই জায়গা থেকে যখন আমি এই জায়গায় গেছি তখন অদক্ষিপ্ত হয় কয় গ্রাম? 20 গ্রাম। অদক্ষিপ্ত হয় কয় গ্রাম? 20 গ্রাম। কয় গ্রাম? 20 গ্রাম। আগে নিতে পারতো 80, এখন নিতে পারে 60। তাহলে কয় গ্রাম অদক্ষিপ্ত হইলো? 20 গ্রাম অদক্ষিপ্ত হইলো। কয় গ্রাম অদক্ষিপ্ত হয়েছে? 20 গ্রাম অদক্ষিপ্ত হয়েছে, তাই না? 20 গ্রাম বলা যায় এতটুকু। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখেন প্রশ্নে আপনার কাছে কি চাইছে। প্রশ্নে চাইছে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে। ওকে ফাইন। এইখানে আমি কত গ্রামকে শীতল করছিলাম? শীতল করা মানে ঠান্ডা করা, শীতল করা মানে কি? ঠান্ডা করা। তাহলে এই জায়গায় আমি কত গ্রাম দ্রবণকে শীতল করছিলাম? দেখেন ওরা কি চাইছে? 50 গ্রাম দ্রবণ চাইছে, দ্রবণ 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 চাইছে। তাহলে এখানে আমি কত গ্রাম দ্রবণকে শীতল করছি বলেন তো? মনোযোগ দিয়েন। আমি এখানে 50 থেকে 30-এ নিছি, মানে কি? শীতল করছি না, মানে ঠান্ডা করছি না? ঠান্ডা করছি। আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রিতে নিছি, তাহলে কি করছি? ঠান্ডা করছি। কত গ্রাম দ্রবণ কি ঠান্ডা করছি বলেন তো? কেউ বলতে পারবেন? মনোযোগ দিয়েন। কত গ্রাম দ্রবণকে ঠান্ডা করা হয়েছে বলেন? একজন বলেন, তাইলেই হবে, একজন বললেই হবে, বলেন দেখি তাড়াতাড়ি। কত গ্রাম দ্রবণকে ঠান্ডা করা হয়েছে বলেন? 60 গ্রামকে। হেই, দ্রবণ লেখাই আছে এখানে 180 গ্রাম বেটা। হেই, দ্রবণ লেখাই আছে এখানে কয় গ্রাম? 180 গ্রাম না? 180 গ্রাম দ্রবণে ঠান্ডা করছো, তাই না? 180, হ্যাঁ। কিরে পড়ালেখা কি করেন না? 180 গ্রাম দ্রবণকে, দ্রবণকে ঠান্ডা করলে, 180 গ্রাম দ্রবণকে, সরি এক সেকেন্ড, 180 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে, তুমি এখানে আসছো কেন? এই, ঠান্ডা করলে অদক্ষিপ্ত হয় 20 গ্রাম। 180 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে অদক্ষিপ্ত হয় কয় গ্রাম? 20 গ্রাম। 180 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে অদক্ষিপ্ত হয় কয় গ্রাম? 20 গ্রাম। তাহলে ওরা বলছে 50 গ্রাম দ্রবণকে ঠান্ডা করতে। কয় গ্রাম কে বলছে? 50 গ্রাম দ্রবণকে ঠান্ডা করতে বলছে। 50 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে মানে শীতল করলে অদক্ষিপ্ত হবে কয় গ্রাম? 20 ইন্টু 50/180। এখান থেকে যা অ্যান্সার আসবে তাই হচ্ছে অ্যান্সার। তাড়াতাড়ি, কাজ শেষ। বুঝছো? পড়ালেখা শেষ, আর কোনো পড়ালেখা নাই। এটা বুঝে গেলে তোমার কাজ শেষ।
পড়ালেখা শেষ। দেখো 180 গ্রাম দ্রবণকে ওরা যার জন্য কাজ করতে বলবে তুমি তার জন্য কাজ করবা, ওরা দ্রবণের জন্য কাজ করতে বলছে, তাহলে 180 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে কত গ্রাম অধক্ষিপ্ত হয়? 20 গ্রাম। তাহলে 50 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে অধক্ষিপ্ত হবে কত গ্রাম? শেষ, সিম্পল জিনিস। বুঝছো কাহিনী? পড়ালেখা ইজি বাবা, একটু পড়ালেখা করতে হবে। অ্যান্সার যা আসবে তাই, এখান থেকে অ্যান্সার যা আসবে তাই। কত আছে উপরে? 50, 50/9, তাই না? তার মানে কত? 5.55 গ্রাম। হ্যাঁ, 5.55 গ্রাম। ওকে, ডান। আসো দেখো 2 নাম্বার। এটা কোন জায়গায় আসছে? কুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। কুয়েট 17-18-তে আসছে। কুয়েট 17-18-তে আসছে। কুয়েট 17-18-তে আসছে। ওকে, কুয়েট 17-18-তে আসছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা দ্রবের দ্রাব্যতা 50 ও 90। মনোযোগ দিও, 50 ও 90। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে প্রথমে বলছি 30 ও 55 ডিগ্রি, আগেরটার মতো করব আমরা। হ্যাঁ, 30 ডিগ্রিতে 50 গ্রাম দ্রবণকে 55তে উন্নীত করা হয়েছে। দেখো তো 30 ডিগ্রিকে নেওয়া হয়েছে কততে? 55তে নেওয়া হয়েছে। 30 ডিগ্রিকে 55তে নেওয়া হয়েছে, বুঝছো? 30কে 55তে নেওয়া হয়েছে। তাহলে দেখো তো প্রথমে 30 পরে 55, বুঝছো? প্রথমে 30, এটা কি 30 ডিগ্রি, এটা কয় ডিগ্রি হবে? 55 ডিগ্রি। তাহলে S1 কত বলতো? S1 30 ডিগ্রি দ্রাব্যতা, 30 ডিগ্রি দ্রাব্যতা কত? 50। আর 55 ডিগ্রি দ্রাব্যতা হচ্ছে S2, মানে কত? 90। তাহলে দেখো S1 50, S2 90। এখন তুমি আমারে বলো টেম্পারেচার বাড়াইলে কি হবে? টেম্পারেচার বাড়াইলে কি হবে? দেখো তো টেম্পারেচার বাড়াইলে দ্রব্য অ্যাড করতে হবে। টেম্পারেচার বাড়াইলে দ্রব্য অ্যাড করতে হবে। এখন বলো তো কত গ্রাম দ্রব্য অ্যাড করতে হবে? টেম্পারেচার তুমি বাড়াইছো, দেখো 30 ডিগ্রি থেকে 55 ডিগ্রিতে নিছো, 30 থেকে 55তে নিছো, টেম্পারেচার বাড়াইছো, তাহলে দ্রব্য কতটুকু অ্যাড করতে হবে? আগে 100 গ্রাম নিত 50 গ্রাম দ্রব্যকে, এখন 100 গ্রাম নিতেছে 90 গ্রাম দ্রব্যকে। বলো কত গ্রাম অ্যাড করতে হবে? দেখি পারো কিনা, তাড়াতাড়ি বলো। এখন বলো কত গ্রাম দ্রব্য এখানে অ্যাড করতে হবে? একদম ইজি বাবা, একদম ইজি। বলো, আগে ছিল 50, পরে 90, কত গ্রাম অ্যাড করতে হবে? 10.12 গ্রাম। কি হয়েছে? এই ওরা ধর তো একটু, ওরা ধর। আগে ছিল 50, পরে 90, কত গ্রাম অ্যাড করতে হবে? 40 গ্রাম অ্যাড করতে হবে। রাইট, কমন সেন্স কি বলে? 40 গ্রাম অ্যাড করতে হবে, তাই না? 40 গ্রাম অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করতে হবে কয় গ্রাম? আগে 50, পরে 90, মানে কি 40 গ্রাম অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে কয় গ্রাম? 40 গ্রাম। সুন্দর, কমন সেন্স ভাই, কমন সেন্স। অ্যাড করতে হবে 40 গ্রাম। এবার দেখো তো, এখন তুমি আগে প্রশ্নটা বুঝো। তাহলে কত গ্রাম দ্রবণকে তুমি আসলে উত্তপ্ত করছো? বলো তো কত গ্রাম দ্রবণকে তুমি উত্তপ্ত করছো? এই জায়গায় যা ছিল ওইটারই তো তুমি উত্তপ্ত করছো, তাই না? এই জায়গার দ্রবণ কটুক বলো তো, এই জায়গার দ্রবণ কটুক বলো তো? 50 আর 100, মানে 150 গ্রাম দ্রবণ। দেখো মনোযোগ দিও। কেন ভাইয়া? দ্রাব্যতা মানেই কি? পানি কয় গ্রাম? পানি 100 গ্রাম। পানি 100 গ্রাম। দেখো দ্রাব্যতা 50, তাহলে পানি কয় গ্রাম? পানি 100 গ্রাম। দ্রাব্যতা 50, তার মানে পানি কয় গ্রাম? পানি 100 গ্রাম। তাহলে দ্রবণ কয় গ্রাম? দ্রবণ 150 গ্রাম। 50 আর 100, 150 গ্রাম, তাই না? দ্রবণ কয় গ্রাম? দ্রবণ 150 গ্রাম। ওকে, একজন অ্যান্সার বলে দিছে ডি। আরে ভেরি গুড। দেখো তাহলে দ্রবণ কয় গ্রাম? দ্রবণ হচ্ছে 150 গ্রাম। তাহলে 150 গ্রাম দ্রবণ রে তুমি তাপ দিছো, 150 গ্রাম দ্রবণ রে তুমি হিট দিছো। তাহলে দেখো 150 গ্রাম দ্রবণকে হিট দিলে দ্রব্য অ্যাড করতে হবে 40 গ্রাম। বুঝা গেছে কিনা? 150 গ্রাম দ্রবণকে তুমি হিট দিছো, 150 গ্রাম দ্রবণকে হিট দিছো, তোমার অ্যাড করতে হচ্ছে কয় গ্রাম? 40 গ্রাম। তাহলে
ওরা তোমারে বলে দিছে কয় গ্রামকে হিট দিতে বলো তো? দেখো ওরা বলে দিছে 50 গ্রামকে হিট দিতে। তাহলে 50 গ্রাম দ্রবণকে হিট দিলে দ্রব্য অ্যাড করতে হবে কয় গ্রাম? 40 × 50/150। তার মানে 50/150 মানে 3 3 40। এটা অ্যান্সার। যে আগে আগে অ্যান্সারটা বলতে পারছো তাকে থ্যাংক ইউ। একজনে বলছে এখানে অ্যান্সার, কে জানে এখানে অ্যান্সারটা বলছে? এই বি হবে না, বি হবে না। রাফি মোহাম্মদ মুসা, রাফি মোহাম্মদ মুসা, ভেরি গুড, তুমি তো সেরা, ওয়েলডান। তাহলে দেখো কাহিনী তো তুমি ধরে ফেলছো। প্রথমে যেই বক্সটা থাকে ওই বক্সকে আমরা হিট দেই বা ওই বক্সকে আমরা কি করি, শীতল করি, তাই না? তাহলে দেখো এখন 50 আছে 90 আছে, তাহলে গ্যাপটা কতটুকু? দ্রাব্যতার গ্যাপ, এখন তুমি কনসেপ্ট মনে রাখতে পারো। দ্রাব্যতার গ্যাপ কত? দ্রাব্যতার গ্যাপ 40, তাহলে অ্যাড করতে হবে বা অদক্ষেপ হবে ওই দ্রাব্যতার গ্যাপটা, বুঝছো তো? 50 আর 90 তার মানে কত? 40 হচ্ছে গিয়ে তোমার অ্যাড করতে হবে। এই জায়গায় যা আছে সেই অনুযায়ী আমরা কাজ করব। দ্রবণ কয় গ্রাম? এখানে 150 গ্রাম। তোমাকে ওরা 50 গ্রাম দ্রবণ নিয়ে কাজ করতে বলছে, তাহলে 150 গ্রাম দ্রবণের জন্য অ্যাড করতে হয় 40 গ্রাম, তাহলে 50 গ্রাম দ্রবণের জন্য অ্যাড করতে হবে 13.33 গ্রাম। আমাকে বলো 2 ডান, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, শেষ শেষ, আমাদের কাজ শেষ। এরপর আরো কয়েকটা ম্যাথ করাবো। বলো। তাড়াতাড়ি। ওকে, 2 ডান, সুন্দর। এরপর দেখো এবার সিকের ওয়েটে আসছে এটা, হ্যাঁ সিকের ওয়েট 13-24 আসছে এটা, সরি 23-24 আসছে এটা। এটা কাজ করো, এখানে আসলে পানি লেখো, বুঝছো? তুমি এমএল দিয়ে বুঝবা না। ওকে, তাহলে তুমি কি লিখবা? 70 গ্রাম পানিতে, হ্যাঁ। আসো আসো দেখো কি লেখো, কি বলছে এখানে দেখো। 85 ডিগ্রিতে সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রিতে শীতল করা হয়েছে, তার মানে এখন ঠান্ডা করা হয়েছে, বুঝছো? এখন কি করা হয়েছে বলো তো? ঠান্ডা করা হয়েছে। 85 রে ঠান্ডা করা হয়েছে, ওকে, 85 রে ঠান্ডা করা হয়েছে। তাহলে 85 আগে, তার মানে আগের টেম্পারেচারটা কত? 85 ঠান্ডা করা হয়েছে। দেখো 85 কে ঠান্ডা করা হয়েছে, কততে ঠান্ডা করা হয়েছে? 30-এ ঠান্ডা করা হয়েছে। 85 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে নেওয়া হয়েছে, ঠান্ডা করা হয়েছে। আচ্ছা এবার 85 ডিগ্রির দ্রাব্যতা কত? 150। দেখো দ্রাব্যতা দেওয়া আছে 150, আর 30 ডিগ্রির দ্রাব্যতা দেওয়া আছে 85। বুঝো? তাহলে প্রথমে দ্রাব্যতা দেওয়া আছে 150, পরের দ্রাব্যতা দেওয়া আছে 85। প্রথম দ্রাব্যতা দেওয়া আছে 150, পরের দ্রাব্যতা দেওয়া আছে কত? 85। এখন তুমি আমাকে বলো, দ্রাব্যতা কমে গেছে, দ্রাব্যতা কমে যাওয়া মানে টেম্পারেচার কমলে তো দ্রাব্যতা কমবেই, টেম্পারেচার কমে গেছে তার মানে দ্রাব্যতাও কমে যাবে, মানে কি অদক্ষিপ্ত হবে? বলো তো অদক্ষিপ্ত হবে, কতটুকু অদক্ষিপ্ত হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কতটুকু অদক্ষিপ্ত হবে? দুইজনের গ্যাপ পরিমাণ অদক্ষিপ্ত হবে। কতটুকু অদক্ষিপ্ত হবে? এখানে দুইজনের গ্যাপ পরিমাণ অদক্ষিপ্ত হবে। বলো তো গ্যাপ কত? তাড়াতাড়ি। তাড়াতাড়ি, দুইজনের গ্যাপ পরিমাণ অদক্ষিপ্ত হবে, তাহলে অদক্ষিপ্ত হয়েছে কতটুকু? তাড়াতাড়ি। তাহলে দুইজনের গ্যাপ পরিমাণ অদক্ষিপ্ত, তাহলে অদক্ষিপ্ত হবে কতটুকু? অদক্ষিপ্ত হবে 150 আর 85-র গ্যাপ কত? 65 গ্রাম, তাই না? 65 গ্রাম। এই 35 কে বলছে রে? 35 কে বলছে? এই 150 আর 85 মানে কি 35 বেটা? 65, তাই না? 65 গ্রাম, তাই না? তাহলে কি হবে? তাহলে 150 আর 85 তার মানে কি দেখো, অদক্ষিপ্ত হবে কতটুকু? 150 আর 85-র মাঝখানে কত আছে? 65 গ্রাম। 150 আর 85-র গ্যাপ কতটুকু? 65 গ্রাম, তাই না? 65 গ্রাম হচ্ছে গিয়ে কি আমাদের অদক্ষিপ্ত হবে। ফাইন, ওকে। এখন বুঝো 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 বুঝো,
তোমাকে কি বলছে, তোমাকে ওরা কিসের জন্য কাজ করতে বলছে বলতে পারবা? তোমাকে ওরা কিসের জন্য কাজ করতে বলছে? তোমাকে ওরা বলছে 70 গ্রাম পানির জন্য। দেখো ওরা কি দিয়ে দিছে তোমাকে, 70 গ্রাম পানির জন্য কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে, 70 গ্রাম পানির জন্য। তাহলে এইখানে যে অধক্ষিপ্ত হইলো কত গ্রাম পানির জন্য বলতো? এখানে পানি কতটুকু বলতো? পানি বলতে পারবা কেউ? এখানে পানি কতটুকু, এখানে পানি কতটুকু? অনেকবার করে বলছে, অনেকবার ধরে করাচ্ছি। এখানে পানি কতটুকু বলো, বলো এখানে পানি কতটুকু? এখানে পানি কতটুকু? 100 গ্রাম। কেমনে বুঝলাম? আরে ভাই দ্রাব্যতা মানেই তো পানি 100 গ্রাম, তাই না? দ্রাব্যতা মানে কি? পানি 100 গ্রাম। দ্রাব্যতা মানে কি রে ভাই? দ্রাব্যতা মানে পানি 100 গ্রাম, তাই না? তাহলে দ্রাব্যতা মানে হচ্ছে পানি 100 গ্রাম। তাহলে 100 গ্রাম পানি, 100 গ্রাম পানির জন্য অধক্ষিপ্ত হয় কতটুকু? অধক্ষিপ্ত হয় 65 গ্রাম, তাই না? তাহলে 70 গ্রাম পানির জন্য কতটুকু অধক্ষিপ্ত হবে? 65 ইন্টু 70 ডিভাইডেড বাই 100 গ্রাম। দেখো তো কত হয়। 5 দিয়ে কাটাকাটি, 5 দিয়ে কাটাকাটি করো, 5 13 65, 5 20 100, এটা 2, এটা 7। ওকে 7। তাহলে 7 10 70, 3 7 21, মানে 91 বাই 2, দ্যাট মিন্স 45.5 গ্রাম। 45.5 গ্রাম, এটা হচ্ছে অ্যান্সার। শেষ। 100 100 100 100। আরে সুন্দর, ভেরি গুড। বলো তো এখন বুঝছো কিনা? দেখছো এখন আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার না? তার মানে দেখো মনোযোগ দিও, অধক্ষিপ্ত হবে বা দ্রবীভূত হবে, যে মানে অধক্ষিপ্ত হবে বা দ্রব অ্যাড করতে হবে, এটা কি? এটা হচ্ছে দ্রাব্যতার গ্যাপ। এটা কি বলতো? দ্রাব্যতার গ্যাপ। বুঝছো? এটা কি বলতো? এটা হচ্ছে দ্রাব্যতার গ্যাপ। গ্যাপ কোনটা? ওই যে 150 - 85। বা এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? আমরা দেখছি না, এই যে দেখো 50 90, তারপরে কি দেখো তো এই যে 80 60। তার মানে জিনিসটা কি? অধক্ষিপ্ত হবে কতটুকু, অধক্ষিপ্ত হবে কতটুকু বা অধক্ষিপ্ত হবে কতটুকু বা অ্যাড করতে হবে, এটা মানে কি আসলে দ্রাব্যতার গ্যাপ। আর প্রথম লাইনে সবসময় আমরা কি করি? প্রথম লাইনে, এক সেকেন্ড সরি লাইটটা নিভে গেছে। প্রথম লাইনে আমরা কি করি? প্রথম লাইনে আমাদের কাজ কি? প্রথম লাইনে আমাদের কাজ হচ্ছে কার জন্য অধক্ষিপ্ত হইল, কতটুকুর জন্য। এরপরে প্রশ্নে যা বলছে 45.5। সুন্দর, ভেরি গুড। ওকে আসো এবার শর্টকাটটা শিখো। বলো এটা, এইটা কে করতে পারবে? আমি একটু বুঝাই দিই এটা, এটা একটু বুঝাই দিই। দেখো ওরা কি বলছে, 25 ডিগ্রিতে দ্রাব্যতা কত জানো? 25 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 40। 25 ডিগ্রিতে দ্রাব্যতা 40, 25 ডিগ্রিতে দ্রাব্যতা 40। আর 50 ডিগ্রিতে দ্রাব্যতা 60। বুঝছো? 50 ডিগ্রিতে দ্রাব্যতা 60। এইবার এইটা আমারে করে দিতে হবে। বুঝছো? এইটা আমারে কইরা দিতে হবে। দেখি তোমাকে আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইম দিলাম। 1 মিনিট হিউজ, 1 মিনিট এই প্রশ্নের জন্য হিউজ। 1 মিনিট সময় দিলাম। 50 ডিগ্রির জন্য দ্রাব্যতা 60, 25 ডিগ্রির জন্য দ্রাব্যতা 40। এখন আমাকে বলো কত হবে দ্রাব্যতা, মানে প্রশ্নের অ্যান্সার করো, ট্রাই করো, দেখি কে পারে, দেখি কে পারে অ্যান্সার। দেখি এবার এটা অ্যান্সার কে করতে পারে, দেখি। তাড়াতাড়ি এটার অ্যান্সার করতে জানতে হবে, হ্যাঁ? দেখি পারো কিনা। তাড়াতাড়ি। 75, একজনে বলছে 75, একজনে দেখো একজন বলছে 75, আরেকজনে বলছে হচ্ছে 25। 75 তিনজনে বলছে। দেখি এবার আমাদের অ্যান্সারটা কি আসে, দেখি। ওকে দেখি এটা কোন ক্লাসের লাইভ চলছে। 75। ওকে এবার আসো, দেখো মনোযোগ দিও।
200 গ্রাম NH4Cl এর সম্পৃক্ত দ্রবণকে 50 থেকে 25 নেওয়া হয়েছে। দেখো তো 50 এর দ্রাব্যতা কত, এই কি হলো, দেখো 50 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 25 ডিগ্রি। 50 এর দ্রাব্যতা কত দেখো তো, 60, আর S2 কত বলো তো, 40। তাহলে 60 থেকে 40 হয়েছে, দেখো 60 থেকে 40 হয়েছে, 60 থেকে 40 হয়েছে। তার মানে তোমার অদক্ষিপ্ত হবে কয় গ্রাম, 20 গ্রাম। অদক্ষিপ্ত হবে কয় গ্রাম, 20 গ্রাম। ওই যে দুজনের গ্যাপ 40 আর 60, ক্লিয়ার। 40 আর 60 কি দুজনের গ্যাপ না, দুজনের গ্যাপ কত, 40 আর 60, মানে কি 20। আচ্ছা, এবার ওরা বলছে এত গ্রাম দ্রবণের জন্য, দ্রবণ 200 গ্রাম NH4Cl, 200 গ্রাম দ্রবণের জন্য কট্টুক অদক্ষিপ্ত হবে। আচ্ছা, এই জায়গার দ্রবণ কট্টুক বলো, এই জায়গার দ্রবণ কট্টুক, এই জায়গার দ্রবণ 160 না, এই দ্রাবক 100, দ্রব 60, দ্রবণ কত 160 কিনা, হ্যাঁ 160 গ্রাম দ্রবণের জন্য। ওকে, তাহলে অদক্ষিপ্ত হয় 20 গ্রাম, 200 গ্রামের জন্য অদক্ষিপ্ত হবে কত, 20 × 200, আর এখানে আছে 160। এখান থেকে অ্যান্সার আসবে। তাহলে আসো দেখি কি আসে অ্যান্সার। তাহলে 0 আর 0 যদি কাটাকাটি দাও, 2 আর 10 কত হয়, 8, 2 আর 16 কাটাকাটি করলে কত হয়, 8, 8 দিয়ে 200 কাটলে কত হয়, 8 20 160, 8 5 40, মানে 25, 8 25 200। তাহলে যাদের অ্যান্সার 25 আসছে তাদেরটা কারেক্ট, যাদের অ্যান্সার 25 আসছে তাদেরটা কারেক্ট, যাদের অ্যান্সার 25 আসছে তাদেরটা কারেক্ট। বলো, যাদের অ্যান্সার 25 আসছে তাদেরটা কারেক্ট। এই 25 আসছে কার কার, 25 আসছে কার কার। এই আপনারা না বড় হচ্ছেন দিন দিন, আপনারা কলেজে উঠবেন কয়েকদিন পর, তাই না? কমেন্টের ভিতরে আপনারা যে এই যে বিভিন্ন আলাপ করতেছেন, এগুলোর কোনো অর্থ আছে? আপনারা ইন্টারে পড়েন না, তাই না? ওকে, ডান। এবার আসো, এটা পারবা না, দেখো এটা করো। এটা সৃজনশীল প্রশ্নে আসছে, কোন জায়গায় আসছে, সৃজনশীল প্রশ্নে আসছে, সৃজনশীল প্রশ্নে আসছে, সৃজনশীল প্রশ্নে আসছে, এটা এটা পারতে হবে। দেখো 25 ডিগ্রিতে, 25 ডিগ্রিতে দ্রাব্যতা কত, 25 ডিগ্রিতে দ্রাব্যতা 40। আচ্ছা, 50 ডিগ্রি সেন্টিগ্রেড দ্রাব্যতা কত, 60। আচ্ছা, তাহলে 25-এ 40, 50-এ 60, 25 ডিগ্রিতে দ্রাব্যতা কত, দ্রাব্যতা হচ্ছে 40, আর 50 ডিগ্রিতে দ্রাব্যতা কত, দ্রাব্যতা হচ্ছে 60। তোমারে বলছে 50-কে 25-এ শীতল করছে, মানে ঠান্ডা করছে। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, বুঝছো, এই জায়গা থেকে এই জায়গায় আসছে। তার মানে তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করতে পারো এরকম ভাবে, এই যে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, বুঝছো। তাহলে 50 কি হইছে, 25 হইছে, 50 হয়ে গেছে 25, মানে ঠান্ডা করছো। 50 হয়ে গেছে 25, মানে ঠান্ডা করছো, মানে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2। এবার আসো, বলছে 50 রে 25 করছে। এবার 100 গ্রামের দ্রবণকে কি পরিমাণ দ্রব কেলাসিত হবে বলো, 100 গ্রাম দ্রবণের জন্য, 100 গ্রাম দ্রবণের জন্য। এটার জন্য তোমাকে টাইম দিলাম, কয় মিনিট টাইম দিব বলো, কয় মিনিট টাইম দিব, 1 মিনিট, 1 মিনিট টাইম দেওয়া উচিত, বলো কে কে পারবে এটা, তাড়াতাড়ি। এইটা করতে জানতে হবে। তাড়াতাড়ি, 20 গ্রাম, 20 গ্রাম,
দেখি আমরা করে, কাঠটা আসছে 20 গ্রাম। আচ্ছা আসো আমরা দেখি, ট্রাই করে দেখি 20 গ্রাম আসে কিনা। ওকে, দেখি ট্রাই করে 20 গ্রাম আসে কিনা। 40 গ্রাম, একজনে বলছে 40 গ্রাম। আচ্ছা ট্রাই করি, দেখো। প্রথম কথা বলছে 25 ও 50, AB3 40 এবং 60। আচ্ছা ঠিক আছে, মানে একটা হচ্ছে 60, একটা হচ্ছে 40। আচ্ছা, শীতল করলে কত গ্রাম ক্যালাসিত হবে, মানে অধক্ষিপ্ত হবে। এবার দেখো তো, অধক্ষিপ্ত হয় কয় গ্রাম? অধক্ষিপ্ত হয় 20 গ্রাম, বোঝা যাচ্ছে। কতটুকুর জন্য অধক্ষিপ্ত হয় 20 গ্রাম বলো তো? কত গ্রাম দ্রবণের জন্য? এখানে দ্রবণ কয় গ্রাম? এখানে দ্রবণ কয় গ্রাম বলো? এখানে দ্রবণ 160 গ্রাম। কেন? দ্রব 60, দ্রাবক পানি 100 গ্রাম, দ্রবণ 160 গ্রাম। তাহলে 160 গ্রাম দ্রবণের জন্য অধক্ষিপ্ত হয় 20 গ্রাম। 160 গ্রামের জন্য অধক্ষিপ্ত হয় কয় গ্রাম? 20 গ্রাম। 160 গ্রামের জন্য অধক্ষিপ্ত হয় 20 গ্রাম। তাহলে আসো, 160 গ্রামের জন্য অধক্ষিপ্ত হবে কয় গ্রাম? 20 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রবণের জন্য অধক্ষিপ্ত হবে কয় গ্রাম? এবার এই জায়গা থেকে যা অ্যান্সার আসবে তাই দেখো। 20 আর 160 কাটাকাটি করলে কত হয়? 8। 8 দিয়ে 100 কাটাকাটি করলে কত হয় রে? 12.5। 8 12 96, আর হচ্ছে 5 8 40, তাই না? 4, তার মানে 12.5 গ্রাম। এই আপনাদের এই অ্যান্সার আসে কেমনে? মাহির রানা, একটু আগে না আপনি অন্য অ্যান্সার বলছেন, এখন আবার অন্য অ্যান্সার বলেন কেন? এই কিরে, একটু আগে না 20 গ্রাম বলছোস? তাহলে অ্যান্সার কত আসবে? 12.5 আসবে, বুঝছেন? অ্যান্সার কত আসবে? 12.5 আসবে। তাহলে অ্যান্সার কত আসবে? 12.5 আসবে। ওকে, বলো। সুন্দর। ওকে, এখন আমার মনে হয় কি অ্যান্সার গুলো আপনার জিনিসটা আপনার মাথায় ঢুকতেছে, আস্তে আস্তে পারবেন। দেখেন, এটা ঢাকা বোর্ড 21-এ আসছে, একদম সিকিউ এমসিকিউ সহ করাই দিচ্ছি, বুঝছেন? সৃজনশীল এমসিকিউ সহ করাই দিচ্ছি। আসুন, সৃজনশীল এমসিকিউ দুইটার জন্যই করাই দিচ্ছি, আসুন। দেখেন, 28 ডিগ্রিতে দ্রাব্যতা 35 আর 32 ডিগ্রিতে দ্রাব্যতা 45। এই দেখেন উত্তপ্ত করা হয়েছে, এখানে কি করা হয়েছে? এখানে উত্তপ্ত করা হয়েছে। তাহলে 28 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 35, আর 32 ডিগ্রিতে দ্রাব্যতা কত? 45। 28 ডিগ্রিতে দ্রাব্যতা কত? 35। 32 ডিগ্রিতে দ্রাব্যতা কত? 45। দেখেন, 28 ডিগ্রিতে দ্রাব্যতা কত? 35। 32-এ দ্রাব্যতা কত? 45। উত্তপ্ত করা হয়েছে কিন্তু, মানে 28 কে কততে নেওয়া হয়েছে? 28 কে নেওয়া হয়েছে 32-এ। তাহলে আমার S1 কত বলেন তো? S1 হচ্ছে 28, S1 হচ্ছে 35, আর S2 হচ্ছে কত বলেন তো? S2 হচ্ছে 45। S2 কত? S2 হচ্ছে 45। তাহলে দেখেন, S1 হচ্ছে 35 আর S2 কত? 45। S1 হচ্ছে 35, S2 কত? S2 হচ্ছে 45। কেমন? S1 হচ্ছে 35, S2 হচ্ছে 45। S1 35, S2 হচ্ছে 45। কেমন? আচ্ছা, এরপর আপনাকে বলছে কি পরিমাণ অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে 2 নং দ্রবণকে। ওকে ফাইন, সম্পৃক্ত করতে কি পরিমাণ অতিরিক্ত যোগ করতে হবে, ফাইন। এটা পারতে গেলে আপনাকে বুঝতে হবে 28 কে আপনি 32-এ নিছেন, 28 কে 32-এ নিছেন, এখানে কতটুক আছে? 100 গ্রাম, 130 গ্রাম পানি বলে দিছে। দেখেন, 130 গ্রাম পানি বলে দিছে, 130 গ্রাম পানি বলে দিছে। 130 গ্রাম পানি বলে দিছে। এখন দেখি এটা পারেন কিনা। 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইম দিলাম। তাড়াতাড়ি পারতে হবে এটা, হ্যাঁ।
এটা কত আসছে দেখেন, হয় নাই। কত আসছে? 9.6। ভুল করতেছেন, ভুল করতেছেন। 9.6 হয় কেমনে? 9.6 কেমনে হয় ভাই? কত আসছে দেখেন, 10.7। না, একটাও হয়নি, একটাও হয়নি। একটু দেখেন, এভাবে চিন্তা করেন, দেখেন প্রথমে ছিল কি 28 30, 28কে 30-এ নেওয়া হয়েছে, মনোযোগ দিয়েন 1 সেকেন্ড। দেখেন 28 ডিগ্রি, আর এটা কত 32 ডিগ্রি। এবার 28 ডিগ্রির দ্রাব্যতা কত 35, আর 32 ডিগ্রির দ্রাব্যতা কত 45, তাই না? ওকে, এবার দেখেন অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে। কতটুকু দ্রব্য যোগ করতে হবে বলেন? 7 গ্রাম, সরি 10 গ্রাম। দেখেন কতটুকু যোগ করতে হবে? 35 আর 45-এর গ্যাপ কত? 10 গ্রাম। তাহলে যোগ করতে হবে কতটুকু? যোগ করতে হবে কতটুকু? 10 গ্রাম। যোগ করতে হবে কতটুকু? 10 গ্রাম। কেমন? ওকে, এখন চিন্তা করেন, সেটা হচ্ছে আপনাকে কি বলে দিছে? আপনাকে বলে দিছে হচ্ছে 2 নং দ্রবণকে সম্পৃক্ত করে কি পরিমাণ অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে। কতর জন্য? 130 গ্রাম পানির জন্য, রাইট? 130 গ্রামের জন্য, পানির জন্য 130 গ্রাম দ্রবণ কিন্তু, হ্যাঁ দেখেন 130 গ্রাম দ্রবণ, এটা এটা কি 130 গ্রাম দ্রবণ, কিন্তু দ্রবণের জন্য যোগ করতে হবে। তাহলে এইটার দ্রবণ কতটুক? এইটার দ্রবণ কতটুকু বলেন তো? এটার দ্রবণ কতটুকু? 135। এটার দ্রবণ কতটুকু ভাই? 135, তাই না? 135, 135, সরি একটু ভুল করতেছি, 130 গ্রাম এটা পানি দেওয়া আছে। এটা পানি দেওয়া আছে, সরি এটা পানি দেওয়া আছে, 130 গ্রাম পানি। এটার পানি কতটুকু? এটা পানি 100, তাই না? তাহলে 100 গ্রাম পানি যোগ করতে হবে 10 গ্রাম, তাহলে 130 গ্রামের জন্য যোগ করতে হবে কত? 100 গ্রাম। এখান থেকে অ্যান্সার আসবে 13 গ্রাম আসে অ্যান্সার, 13 গ্রাম। এই 13 গ্রাম অ্যান্সার আসে এখান থেকে, 13 গ্রাম অ্যান্সার আসে। দেখেন 13 গ্রাম আসছে কিনা। যাদের 13 গ্রাম আসছে তাদেরটা ঠিক আছে, যাদের 13 গ্রাম আসে নাই তাদেরটা ঠিক নাই। তাড়াতাড়ি হয়েছে 13 গ্রাম, হ্যাঁ 13 গ্রাম, 13 গ্রাম হইলে ঠিক আছে। এখন আসেন আমরা শর্টকাট দেখব। মানে ভাই এই প্রশ্নগুলাই আমরা শর্টকাটে করতে পারবো। মানে শর্টকাট কেমনে করে দেখেন, শর্টকাট কেমনে করে। শর্টকাট এখন আপনি পরীক্ষার খাতায় যেভাবে করাইছে ওইভাবে করবেন, আমি এতক্ষণ যেভাবে করাইছি ওইভাবে পরীক্ষার খাতায় করবেন। শর্টকাট দিয়ে কি করবেন? শর্টকাট দিয়ে কি করবেন? শর্টকাট দিয়ে আপনার কাজ কি? শর্টকাট দিয়ে আপনি কি করবেন? শর্টকাট দিয়ে আপনি অ্যান্সারটা মিলাবেন, মাথায় রাখবেন। দেখেন লেখেন, ইফ দ্রবণ গিভেন, ইফ দ্রবণ গিভেন, আর আরেকটা কি দিতে পারে? ইফ দ্রাবক গিভেন, দ্রাবক গিভেন। আসো দুই ভাবে করবা। একটা হচ্ছে দেখো অ্যাড কতটুকু করতে হবে বা কতটুকু অধক্ষিপ্ত করবে, এটা সমান সমান কি হবে?
সুন্দর করে লেখেন S1 মাইনাস S2 ইন্টু গিভেন দ্রবণের ভর 100 প্লাস S1, নিচে হচ্ছে 100 প্লাস S1। ওকে, রাইটটা অ্যাড বা প্রিসিপিটেট। ওকে, অ্যাড বা প্রিসিপিটেট। ওকে, অ্যাড বা প্রিসিপিটেট কি হচ্ছে দেখেন, S1 বাই S2 100 ইন্টু গিভেন দ্রাবকের ভর, গিভেন দ্রাবকের ভর। ওকে, লেখেন 100 প্লাস S1 ইন্টু গিভেন দ্রবণের ভর 100 গিভেন দ্রাবকের ভর। বুঝছেন, 100 প্লাস S1 গিভেন দ্রবণের ভর 100 গিভেন দ্রাবকের ভর। দুইটা একটু লেখেন, আমি বুঝাই দিচ্ছি। আগে দুইটা আপনি লিখবেন, লেখার পরে আমি বুঝাই দিচ্ছি। দুইটা লিখবেন, লেখার পরে বুঝাই দিচ্ছি। আগে লেখেন। ওকে, তাড়াতাড়ি। 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 তাহলে গিভেন দ্রবণ গিভেন থাকলে কি করব, S1 মাইনাস S2 100 প্লাস S1 গিভেন দ্রবণের ভর। আর যদি দ্রাবক দেওয়া থাকে তাহলে কি করব, S1 মাইনাস S2 বাই 100 ইন্টু গিভেন দ্রাবকের ভর। মানে এটা বুঝি নাই ভাইয়া, এটা বুঝি নাই। ওকে, নাই বুঝতে পারেন, কোনো সমস্যা নাই। আসেন, এইটা হচ্ছে মজা। দেখেন এতক্ষণ আমরা যা যা করছি সব এটা দিয়ে মিলে যাবে, সব এটা দিয়ে মিলে যাবে। আপনি দেখবেন, দেখেন এখানে কতটুকু অধক্ষিপ্ত হয়েছে, এই ম্যাথ দিছে না? দেখেন কতটুকু অধক্ষিপ্ত হয়েছে, এই ম্যাথ দিছে না? আসেন শর্টকাট দিয়ে করি। হ্যাঁ, কি পরিমাণ অধক্ষিপ্ত হবে লেখেন, অধক্ষিপ্ত হবে, অধক্ষিপ্ত হবে মানে প্রিসিপিটেট হওয়া। S1 মাইনাস S2 মডুলাস, S1 কত 80 আর S2 হচ্ছে 60, মানে 80 মাইনাস 60 ডিভাইড বাই 100 প্লাস S1। কেন? দেখেন দ্রবণ দেওয়া আছে, গিভেন দ্রবণ, গিভেন দ্রবণ কতটুকু 50 গ্রাম, গিভেন দ্রবণ কতটুকু 50 গ্রাম। আর 100 প্লাস S1, S1 কত 80, তাহলে কত আসে দেখেন তো, 20 বাই 180 ইন্টু 50, এখানে কত আসে 5.55 গ্রাম। ডান। দেখেন এইটাই কিন্তু এইটা, এইটাই কিন্তু এইটা। আপনি বলতে পারেন না ভাই তাহলে এতক্ষণ কেন শিখাইলেন না? দেখেন শর্টকাট দিয়ে ম্যাথ করা আমার পছন্দ না। শর্টকাট অ্যাডমিশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, শর্টকাট আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন, কখনোই মেইন পরীক্ষার জন্য না। মানে আপনি যে কলেজে পরীক্ষা দিবেন, আপনি যে বোর্ড পরীক্ষা দিবেন, ওইসব জায়গাতে কিন্তু আপনি এই যে এইভাবে করবেন। আর এটা করবেন কি অ্যাডমিশনের সময়, বুয়েট রুয়েট চুয়েট কুয়েট ওইগুলাতে গিয়ে। তাহলে শর্টকাটটা কি বলছি দেখেন, উপরে কি দুইটা দ্রাব্যতার পার্থক্য, আমরা তো এটাই বলছি। উপরে কি এটা কি দুইটা দ্রাব্যতার পার্থক্য না, মনে আছে? নিচে যদি আপনাকে দ্রবণ দেওয়া থাকে, যেমন এখানে কি দেওয়া আছে 50 গ্রাম দ্রবণের জন্য ওরা কাজ করতে বলছে, তাহলে ইনটু দ্রবণের ভর ডিভাইডেড বাই 100 প্লাস S1। এটাও কিন্তু কনসেপচুয়ালি মিলবে। কেন? কারণ দ্রবণ কত, দ্রবণ 180 গ্রাম। কেমনে আসছে, 100 হচ্ছে দ্রাবক আর দ্রব হচ্ছে মানে ওই যে প্রথম দ্রাব্যতা মানে দ্রব, দ্রাব্যতারাই কি দ্রব না, দ্রাব্যতারাই দ্রব না। তাহলে 100 প্লাস 80, তাহলে দ্রবণ থাকলে 100 প্লাস S1। আর যদি ভাই দ্রাবক থাকে, যদি দ্রাবক থাকে দেখেন এটাও মিলবে, এটাও মিলবে। দেখেন এখানে কি বলছে আপনার, উপরে লেখেন S1 মাইনাস S2, S1 কত রে, S1 হচ্ছে 50 90, 50 90, 100 প্লাস S1, S1 কত, S1 হচ্ছে 50 ইন্টু 100 প্লাস S1 ইন্টু গিভেন দ্রবণ, দ্রবণ কতটুকু দেওয়া আছে দেখেন 50 গ্রাম। এটা দিয়ে করেন অবশ্যই মিলবে। দেখেন উপরে 40, নিচে কত 150 ইন্টু 50, দেখেন তো এখান থেকে 13.33 আসে কিনা, দেখছেন 13.33 আসছে, 13.33 আসছে। বুঝা গেছে? বুঝছেন জিনিসটা? হয়ে গেছে। তাহলে এই জিনিসটা মানে আপনি আজকে যা যা বুঝেন,
আপনি যা শিখছেন তখন আমি কিন্তু এটা এখন শর্টকাট বানাই দিলাম, বুঝছেন? এটা কি? এটা শর্টকাট। এই যে মনে করেন এই প্রশ্নটা দেখেন শর্টকাটে করা যাবে। কেমনে শর্টকাটে করা যাবে দেখেন, উপরে কি S1 মাইনাস S2 কত? 85 আর 150, 85 আর 150, S1 S2 150 আর 85 আর উপরে 65 ইনটু এখানে কি দেওয়া আছে? গিভেন দ্রবণ না গিভেন দ্রাবক? এখানে গিভেন দ্রাবক দেওয়া, এই কি হলো এটা? এখানে গিভেন দ্রাবক দেওয়া আছে, গিভেন দ্রাবক মানে কত? 70 ইনটু যদি দ্রাবক দেওয়া থাকে নিচে 100 দিলেই হয়ে যাবে। তাহলে কত আসে দেখেন, 65 ইনটু 70 বাই 100। তাহলে এখান থেকে যা আসে 65 ইনটু 70 বাই 100 মানে 45.5। দেখেন এখান থেকে কত আসবে? 45.5 আসবে। সুন্দর না? মানে আপনি শর্টকাট দিয়েই সব করতে পারবেন। সুন্দর না কনসেপ্টটা? সুন্দর। তাই দেখেন আমরা এতক্ষণ যেই 5টা 6টা ম্যাথ করছি, সরি 7টা ম্যাথ করছি আজকে। দেখেন কয়টা ম্যাথ করলাম? 1 2, এটা 3 নাম্বার ম্যাথ। দেখেন এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। তারপরে এটা কি 4, এটা 5, এটা 6টা ম্যাথ করছি। তো এই 6টা ম্যাথ যে করলেন আপনি, 6টা ম্যাথে কিন্তু আমরা শর্টকাট দিয়ে করতে পারি। দেখেন শর্টকাট দিয়ে এখন সব মিলে যাবে। তো আমাকে বলেন তো ভাই, শর্টকাটটাকে আপনি বুঝছেন কিনা? আগে বলেন শর্টকাটটা বুঝছেন কিনা। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শর্টকাট, বাট আমরা শর্টকাট দিয়ে মেইন খাতায় করব না, আমরা রাফ করব। মেইন খাতায় আমরা কি করব? মানে আমরা কখনোই মেইন খাতায় শর্টকাট অ্যাপ্লাই করব না। কেমন? মেইন খাতায় শর্টকাট অ্যাপ্লাই করব না। ওকে, বলেন তো বুঝছি কিনা। তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। বুঝছি বাবা, মানে শর্টকাটটা আপনাকে মাথায় রাখতে হবে, বুঝছেন? শর্টকাটটা মাথায় রাখতে হবে। একটা জিনিস বলি, এটা আমি উইকলি 5-এ দিব, এটা আমি উইকলি 5-এ দিব, এটা স্লাইডে থাকবে, এটা নিজে করবেন। সব যদি আমি করাই দিই লাভ নাই, সব যদি আমি করাই দিই কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সব আমি করাইলে কোনো লাভ আছে? লাভ নাই। এটা উইকলি 5-এ দিব, এইটাও উইকলি 5-এ দিব, এইটাও উইকলি 5-এ দিব, বারবার করে বলতেছি এটা উইকলি 5-এ দিব, এইটাও উইকলি 5-এ দিব, দুইটা প্রশ্নই উইকলি 5-এ দিব। আমি উইকলি 5-এর প্রশ্ন কিন্তু একদম বলে দিলাম যে ভাই আমি উইকলি 5-এ দিব। আমি আপনারা কয়টা করাই দিছি? 6টা করাই দিছি, শর্টকাট দেখাই দিছি। 6টা করাইছি, শর্টকাট দেখাই দিছি। এগুলা কি এখন আমি করাই দিব? কখনোই না। এগুলো আপনি করবেন, এগুলো আমি উইকলি 5-এ দিব। এক্সামগুলো কই হয়? পেইড ব্যাচে হয়। পেইড ব্যাচে ভর্তি হবেন কিভাবে? উপরে যান, লিংক দেওয়া আছে, উপরে যাবেন, লিংক দেওয়া আছে। বারবার করে বলতেছি কেমিস্ট্রি পেইড ব্যাচে ভর্তি হন। আপনি বুঝতে পারতেছেন যে ক্লাসগুলো কেমন হচ্ছে। অলরেডি 14টা ক্লাস হয়ে গেছে, আপনি ক্লাস করলেই বুঝতে পারবেন। এই যে গত 2টা ঘন্টা ধরে যে চিল্লাচ্ছি, কেন চিল্লাচ্ছি? এটা কি ফ্রি ক্লাস? না, এটা ফ্রি ক্লাস না, এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস। ওকে, শুধুমাত্র প্রথম চ্যাপ্টারটা আমরা সবার জন্য ফ্রি করে দিছি। ব্যাপারটা বুঝছেন? এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস। পেইড ব্যাচের ক্লাসগুলো একটু হাই ভোল্টেজ ক্লাস হয়, বুঝছেন? তো দেখেন আমরা অনেকগুলো ম্যাথ ডিটেলসে করলাম, প্লাস শর্টকাটও করাই দিলাম। আবার উইকলি পরীক্ষা নেব, ওইটাতেও যে ম্যাথ আসতে পারে ওইটা দেখাই দিছি। বুঝা গেছে তো? এই তো, বলেন সবকিছু বুঝছেন কিনা? ক্লিয়ার স্যার? সুন্দর। ওকে, ডান। তাহলে আজকে এতটুকু থাকবে। আমি কিন্তু বলে দিলাম এগুলা হচ্ছে উইকলি 5-এ থাকবে, এগুলো উইকলি 5-এ থাকবে। খুবই সুন্দর ম্যাথ। শর্টকাট দিছি না? শর্টকাট দিয়ে করবেন। শর্টকাট দিছি, শর্টকাট দিয়ে করবেন। শর্টকাট দিছি যখন, শর্টকাটটা দিয়ে করে ফেলতে পারবেন। বুঝা গেছে? তো অবশ্যই অবশ্যই সবাই ভর্তি হয়ে যাবেন। কোন জায়গায় ভর্তি হবেন? ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হবেন। কোন জায়গায় ভর্তি হবেন? ব্যাচ প্রতিজ্ঞা। এটাকে আরেকটু উপরে উঠাই দেবে, তাই না? হ্যাঁ, ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাবেন। ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হবেন। কেমনে ভর্তি হবেন? উপরে লিংক আছে ব্যাচ প্রতিজ্ঞার। আর অবশ্যই অবশ্যই আপনার গুণগত রসায়নে সবগুলা ক্লাস করে ফেলবেন। সবগুলা ক্লাস করে ফেললেই আপনি বুঝবেন ভাইয়া কতটা যত্ন নিয়ে আপনাদেরকে পড়াচ্ছি। কেমন? তাহলে আজকে এতটুকু থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।